আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএলসির নতুন একটি ক্লাসে। অল্প কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে জিএসটির ভর্তি পরীক্ষা। পরীক্ষা যত কাছে আসে, পরীক্ষার্থীদের মাথায় তত বেশি চিন্তা কাজ করে। কিভাবে পড়া শুরু করবে, পড়াটাকে কিভাবে গুছিয়ে নেবে, শেষ সময়ে শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিবে, এরকম হাজার চিন্তার ঘেরাকলে পড়ে কখন পরীক্ষা চলে আসে সেটা তারা বুঝতেই পারে না। হতাশ হয়ে যায়, কারণ পড়া কিছুই হয় নাই। পরীক্ষার হলে যায়, পরীক্ষা দেয়, পরীক্ষা ভালো হয় না, ফলস্বরূপ কোথাও চান্সও পায় না। আমার শিক্ষার্থীরা যেন এমন কোনো সমস্যায় না পড়ে, সেজন্য বাকি থাকা দিনগুলিতে আমি আমার নিজের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে চেষ্টা করব একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে তোমাদের ভর্তি প্রস্তুতিটাকে আরেকটু মজবুত করার। সেজন্যই আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে, কারণ এই ক্লাসে আমি তোমাদেরকে সাজেশান প্লাস প্রশ্ন সলভিংয়ের পাশাপাশি এমন কিছু গাইডলাইন দেব যেগুলো ফলো করলে এই শেষ সময়ে তোমার মধ্যে কোনো প্রকার ডিপ্রেশন কাজ করবে না এবং তোমার প্রস্তুতিতে কোনো প্রকার খারাপ ইমপ্যাক্ট পড়বে না। তাই আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি করবা এবং হাতের কাছে একটি খাতা রাখো, যাতে আমি যেই সাজেশনগুলো দেব সেই সাজেশনগুলো তুমি খাতায় লিখে রাখতে পারো। সম্পূর্ণ ক্লাসের নোট করার কোনো প্রয়োজন নেই। ক্লাসের মধ্যে আমি কোশ্চেন সলভ করব, সাজেশন দেব, যেই সাজেশনগুলো দেব সেই সাজেশনগুলো শুধু নোট করবা। প্লাস আমি যখন কোশ্চেন সলভ করব তখন যেই কথাগুলো বলবো, ইম্পর্ট্যান্ট কথাগুলো, শুধুমাত্র সেই কথাগুলো লিখবা। আর কিছুই লেখার দরকার নেই, শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। এই অধ্যায় থেকে ভর্তি পরীক্ষায় প্রথম যেই ক্যাটাগরির প্রশ্নগুলি এসে থাকে তার মধ্যে আছে পরমাণুর মূল কণিকা, কম্পোজিট কণিকা, আলফা বিটা গামা কণা, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন, আইসোটোপের সংখ্যা এবং কোয়ান্টাম সংখ্যা। এখানে পরমাণুর আরও একটা কণিকা আছে, সেটা হচ্ছে অস্থায়ী কণিকা, কিন্তু সেটা আমি তোমাদের শিখতে বলছি না। এর কারণটা হচ্ছে তুমি যদি পরমাণুর মূল কণিকা এবং কম্পোজিট কণিকা সম্পর্কে জানো তাহলে বাকি সবগুলো অস্থায়ী কণিকা, সেটা তুমি এমনিতেই বুঝতে পারবে। ওকে, এগুলো হচ্ছে তোমাদের সাজেশন। তোমার কাজ হচ্ছে এই সাজেশনগুলো খাতায় লিখে ফেলা, প্লাস এই ধরনের যত প্রশ্ন বিগত সালগুলিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং মেডিকেলে এসেছে সেই সকল প্রশ্ন সমাধান করা। এখন প্রশ্ন হচ্ছে এই টপিকগুলো থেকে কি ধরনের প্রশ্ন বা কিভাবে প্রশ্নগুলি ভর্তি পরীক্ষায় এসে থাকে সেটা আমি তোমাদেরকে প্রশ্ন বিশ্লেষণ করার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এবং কিভাবে তুমি বাকি দিনগুলিতে সেই পড়াগুলিকে গুছিয়ে পড়বে সেটাও আমি বলে দিচ্ছি। প্রথম ক্যাটাগরির মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নিচের কোনটি পরমাণুর স্থায়ী মূল কণিকা। যেই প্রশ্নটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 17-18 সালে ভর্তি পরীক্ষায় এসেছিল। পরমাণুর স্থায়ী মূল কণিকা। একটা পরমাণুতে 3 ধরনের স্থায়ী মূল কণিকা থাকে। কি কি থাকে? একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, আর একটা হচ্ছে ইলেকট্রন। এই 3 ধরনের স্থায়ী মূল কণিকা পরমাণুতে থাকে। এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো স্থায়ী মূল কণিকা না, কারণ স্থায়ী কণিকা হিসাবে প্রোটন, নিউট্রন, ইলেকট্রনই থাকে। প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে, ইলেকট্রনটা থাকে বিভিন্ন কক্ষপথে। সুতরাং এখানে অপশনে যেখানে প্রোটন, নিউট্রন বা ইলেকট্রন আছে সেটাই হবে সঠিক উত্তর। যেহেতু এখানে গ নাম্বার অপশনে নিউট্রন আছে, সেহেতু এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন। নিচের কোনটি পরমাণু স্থায়ী মূল কণিকা? পরমাণুর স্থায়ী মূল কণিকা হচ্ছে নিউট্রন। যদি প্রোটন থাকতো তাহলে প্রোটন হতো, ইলেকট্রন থাকলে ইলেকট্রন হতো। এখন প্রশ্ন হচ্ছে পজিট্রন, ম্যাসন এগুলো কোন ধরনের কণিকা? এখানে দেখো স্থায়ী কণিকা আছে 3টা। প্রশ্নের মধ্যে তোমাকে যদি বলা হয় কম্পোজিট কণিকা কোনটা, যদি বলা হয় অস্থায়ী কণিকা কোনটা, এখন সেখানে যদি 3টা অপশনই থাকে, এই 3টা প্লাস পজিট্রন থাকে, তখন তুমি যদি কম্পোজিট কণিকা হিসেবে পজিট্রন দাগাও বা ম্যাসন দাগাও তাহলে তোমার প্রশ্নটা ভুল হয়ে যাবে। সুতরাং তোমাকে পরমাণু স্থায়ী মূল কণিকার পাশাপাশি কম্পোজিট কণিকাগুলো শিখে নিতে হবে। যদি তুমি স্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা শিখে যাও তাহলে বাকি যেগুলো আছে সবগুলোই কি অস্থায়ী কণিকা। তখন প্রশ্নের মধ্যে যদি এই 3টা এবং এটা থাকে এবং প্রশ্নে যদি বলা হয় কম্পোজিট কণিকা কোনটা, তাহলে সেই প্রশ্নের উত্তর কি হবে? ব্ল্যাঙ্ক হবে, কারণ পজিট্রন কি কম্পোজিট কণিকা না। তাহলে কম্পোজিট কণিকা কারা? কম্পোজিট কণিকা হচ্ছে 2টা, একটা হচ্ছে ডিউটেরন আর একটা হচ্ছে আলফা পার্টিকল। এই 2টা হচ্ছে কম্পোজিট কণিকা আর এই 3টা হচ্ছে স্থায়ী মূল কণিকা। বাকি যা আছে সব কি অস্থায়ী কণিকা। আশা করি বুঝতে পেরেছ। সেকেন্ড যে প্রশ্নটা সেখানে বলা হয়েছে নিচের উল্লেখিত পরমাণু সেটগুলির মধ্যে কোনটি পরস্পরের আইসোটোন। তোমাকে প্রশ্নের মধ্যে আইসোটোন বলুক, আইসোটোপ বলুক, আইসোবার বলুক, যেটাই বলুক শেষের যে অক্ষরটা সেটা অনুযায়ী আমরা বুঝতে পারি যে সেখানে কি চেয়েছে। যেহেতু এখানে আইসোটোন এই দুনতান ন দিয়ে আমরা বলতে পারি এখানে চেয়েছে যাদের নিউট্রন সংখ্যা সমান। যদি আইসোবার বলতো তাহলে যাদের ভর সংখ্যা সমান সেটা আমরা খুঁজে বের করতাম। আইসোটোপ বলে যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান সেটা আমরা খুঁজে বের করতাম। আর আইসো ইলেকট্রনিক কারা? যাদের ইলেকট্রন সংখ্যা সমান।
ওকে, এখানে আমাদের দেখতে হবে কোন দুইটা পরমাণুর নিউট্রন সংখ্যা সমান। তো সেটা আমরা কিভাবে নির্ণয় করব? একটা পরমাণুর ভর সংখ্যা থেকে তার পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি পরমাণুর নিউট্রন সংখ্যা। তো এখন আমাদেরকে বুঝতে হবে এই পরমাণু বা এই পরমাণুর এগুলার কোনগুলা ভর সংখ্যা আর কোনগুলা পারমাণবিক সংখ্যা। নিচে যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, উপরে যেটা আছে সেটা হচ্ছে ভর সংখ্যা। তো এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করে দেওয়ার পর যদি বিয়োগফলটা দুইটা পরমাণুরই সেম হয় তাহলে সেটা হচ্ছে কি একটা অপরটার আইসোটোন। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি। এখানে আছে 14 আর 6। 14 হচ্ছে কি কার্বনের ভর সংখ্যা এবং 6 হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা। বিয়োগ করার পর আসতেছে কত? 8। এখানে অক্সিজেনের ভর সংখ্যা দেওয়া আছে 16 এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 8। বিয়োগ করলে এখানেও কি আসতেছে? 8 আসছে। আর এই 8টা কি নিউটন সংখ্যা, এই 8টা কি নিউটন সংখ্যা। যেহেতু নিউটন সংখ্যা সমান, সুতরাং অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। তার মানে কার্বন 14 এবং অক্সিজেন 16 এরা একটা আরেকটার কি আইসোটোন। এখন তুমি বাকি যে অপশনগুলো আছে সেগুলো তুমি চেক করে দেখতে পারো। এখানে সিলিকনের ভর আছে 32, পারমাণবিক সংখ্যা আছে 14, আর এই জায়গাতে সিলিকনের ভর আছে 30, পারমাণবিক সংখ্যা আছে 14। এখানে দেখতেই বোঝা যাচ্ছে যে এদের প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান। যেহেতু পারমাণবিক সংখ্যা সমান বা প্রোটন সংখ্যা সমান, সেহেতু এরা কি এক একটার আইসোটোপ, এরা কিন্তু আইসোটোপ না। এখন তুমি বিয়োগ করলে দেখতে পারো যে নিউটন সংখ্যা কিন্তু সমান হবে না। বাকি দুইটা তো তুমি ভিন্নতা পেয়ে যাবা, শুধু একটার মধ্যেই আমরা নিউটন সংখ্যা মিল পাচ্ছি, সেটা হচ্ছে কার্বন 14 এবং অক্সিজেন 16 মধ্যে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কার্বন মনোক্সাইড, সায়ানাইড এবং নাইট্রোজেন প্রজাতি সমূহগুলা কি? হ্যাভিং পোলার বন্ড, হ্যাভিং কোঅর্ডিনেট বন্ড, আইসো ইলেকট্রনিক, আর হচ্ছে ইনঅর্গানিক স্পেসিস। কোনটা সঠিক উত্তর হবে? এখানে দেখেই বোঝা যাচ্ছে যে নাইট্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হয় যেটার নাম হচ্ছে কোভালেন্ট বন্ড। এখানে তাদের মধ্যে পোলার বন্ড তৈরি হয় না, সেহেতু এখানে পোলার বন্ড উত্তর হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? যদি কোনো প্রশ্নের অপশনে আইসো ইলেকট্রনিক থাকে এবং প্রশ্নে যদি কোনো প্রকার চার্জ থাকে বা 3-4টা পরমাণু দিয়ে ওদের মধ্যে সম্পর্ক তোমাকে জানতে চায়, তাহলে তোমার প্রথম কাজ হবে এদের ইলেকট্রন সংখ্যা চেক করা। আইসো ইলেকট্রনিক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে সেখানে যদি 3-4টা মৌল দেওয়া থাকে। ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে তোমার আর কিছু করতে হবে না, সঠিক উত্তর কি হয়ে যাবে? আইসো ইলেকট্রনিক হয়ে যাবে। আমরা জানি এক নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টা। তাহলে এখানে কয়টা নাইট্রোজেন আছে? 2টা আছে। তাহলে টোটাল এটাদের ইলেকট্রন সংখ্যা কয়টা? এইটা একটা যৌগ, এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14টা। এখানে কার্বন মনোক্সাইড, কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা, অক্সিজেনের হচ্ছে 8টা। তো দুইটা মিলে কত হচ্ছে? 14টা। এখানেও 14টা, সমান হয়ে গেছে। আর একটা হচ্ছে সায়ানাইড, এখানে কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কয়টা? 7টা। বাট এখানে একটা নেগেটিভ চিহ্ন আছে, এর মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করার মানে এখানে একটা ইলেকট্রন যোগ হয়ে যাবে, তাহলে কত হবে? 8টা। তার মানে এই যোগের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 8 যোগ 6, 14টা ইলেকট্রন আছে। যেহেতু সবারই ইলেকট্রন সংখ্যা সমান, সেহেতু এই কার্বন মনোক্সাইড, সায়ানাইড প্লাস নাইট্রোজেন এরা একটা অপরটির কি আইসো ইলেকট্রনিক। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন, আইসো ইলেকট্রনিক। প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপের সংখ্যা কত? ক্লোরিনের আইসোটোপের সংখ্যা হচ্ছে 2টা, একটা হচ্ছে Cl35 আর একটা হচ্ছে Cl37। তাহলে এই প্রশ্ন থেকে তোমার কাজটা হচ্ছে কি, যত ধরনের আইসোটোপ বইয়ের মধ্যে আছে সবগুলো আইসোটোপ শিখে ফেলা। যেরকম কার্বনের স্থায়ী আইসোটোপ আছে 2টা, একটা হচ্ছে 12 কার্বন আর একটা হচ্ছে 13 কার্বন। অক্সিজেনের আইসোটোপ আছে 3টা, 16, 17, 18। এই আইসোটোপগুলো যতগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে আইসোটোপের সংখ্যা সবগুলো তোমার মুখস্থ করে ফেলতে হবে, কারণ এগুলো ভর্তি পরীক্ষায় এসে থাকে। এই প্রশ্নটা আলফা, বিটা, গামা বিকিরণ থেকে এসেছে। PQRS উপায়ে পি আইসোটোপটি বিকিরিত হলো, আইসোটোপটির ভর ও প্রোটন সংখ্যার ভিত্তিতে কোনটা সঠিক? পি সমান কিউ হবে, কিউ সমান আর হবে, পি সমান আর নাকি আর সমান এস হবে? কোনটা এখানে সঠিক সেটা আমাদেরকে বুঝতে হবে। এখানে কোনটা সঠিক উত্তর সেটা জানার জন্য আমাদেরকে সর্বপ্রথম আলফা, বিটা এবং গামা এই 3টা কণার সম্পর্কে জানতে হবে। আলফা পার্টিকল হিলিয়াম 2+ এর মতো, এটার ভর সংখ্যা 4 এবং পারমাণবিক অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে 2। এটাই হচ্ছে আলফা পার্টিকল। যখন আলফা কণার বিকিরণ ঘটে তখন নতুন যে পরমাণুটা সৃষ্টি হয় সেই পরমাণুর ক্ষেত্রে ভর সংখ্যা 4 এবং প্রোটন সংখ্যা 2 হ্রাস পায়।
যেহেতু পি এবং কিউ এর মধ্যে আলফা বিকিরণ ঘটছে, তাহলে পি যেই পরমাণুটা, সেই পরমাণু থেকে নতুন যে কণাটা সৃষ্টি হচ্ছে, কি কণা সৃষ্টি হচ্ছে, কিউ কণা সৃষ্টি হচ্ছে, সেই কিউ এর মধ্যে ভর সংখ্যা 4 এবং প্রোটন সংখ্যা 2 কি হবে, হ্রাস পাবে। যেহেতু হ্রাস পাবে সেহেতু পি সমান কিউ এটা হবে না। সেমভাবে কিউ এবং আর এর মধ্যে বিটা বিকিরণ ঘটছে। এখানে কি বিকিরণ ঘটছে, বিটা বিকিরণ ঘটছে। আর বিটা বিকিরণ ঘটার ক্ষেত্রে ভর সংখ্যা সেম থাকে, কিন্তু প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। প্রোটন অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। অর্থাৎ কিউ যদি একটা পরমাণু হয় এবং এর প্রোটন সংখ্যা যদি থাকে 2টা, তাহলে যখন বিটা বিকিরণ ঘটবে তখন আর যে পরমাণুটা, সেটার প্রোটন সংখ্যা হয়ে যাবে 3টা। সুতরাং এখানেও কি কিউ সমান আর, এটাও হওয়া পসিবল না। যেহেতু পির পরে আলফা বিকিরণ, তারপর কিউ এর পরে বিটা বিকিরণ, তারপরে আর সৃষ্টি হচ্ছে, সেহেতু এখানে গণনার কি ঘটছে, প্রথমে পি তারপর কিউ। এই পি থেকে কিউ এর কি হচ্ছে, ভর সংখ্যা হ্রাস পাচ্ছে 4 এবং প্রোটন সংখ্যা 2 হ্রাস পাচ্ছে। তারপর ভর সংখ্যা সেম থাকতেছে, কিন্তু প্রোটন সংখ্যা কি হচ্ছে, একটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে পি এবং আর দুইটা কি সেম হচ্ছে, সেম হচ্ছে না। সুতরাং এই অপশনটাও ভুল। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশন, আর ইকুয়াল এস। এটা কেন হয়েছে, গামা হচ্ছে চার্জবিহীন ভারবিহীন। যেহেতু ভর এবং চার্জবিহীন রশ্মি হচ্ছে গামা, সেহেতু এখানে গামা বিকিরণ ঘটার পর মৌলের কোনো প্রকার পরিবর্তন ঘটে না, আর যেটা এসও সেটাই থাকে। সেই জন্যই এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, আর ইকুয়াল টু এস। এই ধরনের সেকেন্ড যে প্রশ্নটা, সেখানে বলা হয়েছে নাইট্রোজেন প্লাস আলফা কণার বিকিরণ ঘটছে এখানে, তারপর অক্সিজেন উপরে এ, এখানে নিচে বি হবে, প্লাস প্রোটনে নিউক্লিয় বিক্রিয়ায় এ ও বি এর মান কত। এখানে দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়া 3 ধরনের। কয় ধরনের, 3 ধরনের। একটা হচ্ছে নিউক্লিয় ফিউশন, একটা নিউক্লিয় ফিশন, আর একটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া। এখানে যে বিক্রিয়াটা ঘটেছে সেটার নাম হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া। কেন ট্রান্সমুটেশন বিক্রিয়া, কারণ হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া সেই ধরনের বিক্রিয়া যে বিক্রিয়ার মধ্যে কোনো একটা পরমাণুকে গতিশীল নিউট্রন, প্রোটন বা আলফা কণা অথবা অন্য কোনো পরমাণু নিউক্লিয়াস দিয়ে আঘাত করার পর নতুন মৌল সৃষ্টি করা হয়, সেই বিক্রিয়াটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া। এখানে নাইট্রোজেনকে আলফা পার্টিকল দ্বারা আঘাত করার পর অক্সিজেন এবং প্রোটন তৈরি হয়েছে। আর ট্রান্সমুটেশন বিক্রিয়ার ক্ষেত্রে আলফা কণা দিয়ে যদি কোনো পরমাণুকে আঘাত করা হয়, সেই ক্ষেত্রে একটা প্রোটন সৃষ্টি হয়, প্রোটন দেখতে এরকম। আর নতুন সৃষ্ট পরমাণুতে ভর সংখ্যা কত হয়, 3 বৃদ্ধি পায়, এখানে 14 ছিল, এটা কত হবে, 17 হবে। আর পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়, তাহলে এখানে কত হবে, 8 হবে। সুতরাং এ সমান হচ্ছে 17, বি সমান হচ্ছে 8। এটা কোথায় আছে, ঘ নাম্বার অপশনে। সঠিক উত্তর কি, ঘ নাম্বার অপশন। তারপরে যে প্রশ্নটা, এখানে দেখো সোডিয়াম প্লাস, অক্সিজেন 2 মাইনাস, ফ্লোরিন মাইনাস, কার্বন 4 মাইনাস, 4টা আয়ন দেওয়া আছে। এই আয়নগুলোর মধ্যে কি মিল রয়েছে। পূর্বেই বলে এসেছি, যখন প্রশ্নের মধ্যে একাধিক আয়ন দেওয়া থাকবে এবং তাদের মধ্যে কি ধরনের মিল আছে সেটা নির্ণয় করতে বলবে, বা একাধিক পরমাণু দেওয়া থাকবে তাদের মধ্যে কি ধরনের মিল আছে সেটা তোমাদেরকে নির্ণয় করতে বলবে, এবং প্রশ্নের মধ্যে আইসো ইলেকট্রনিক থাকবে, সেক্ষেত্রে তোমার কাজ কি, সর্বপ্রথম এদের ইলেকট্রনগুলো চেক করা। সোডিয়ামে ইলেকট্রন থাকে 11টা, যেহেতু একটা প্লাস আছে তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, এখন এটাতে ইলেকট্রন আছে 10টা। অক্সিজেনে থাকে 8টা, সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, কারণ 2 মাইনাস, তো এখানেও কয়টা আছে, 10টা আছে। তারপর এই ফ্লোরিনে আছে 9টা থাকে, এখন সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তো এটাও কি 10টা হয়ে গেছে। কার্বনের 6টা ইলেকট্রন থাকে, সে 4টা ইলেকট্রন গ্রহণ করছে, তারও কি 10টা হয়ে গেছে। প্রত্যেকেরই ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে এরা কি একটা আইসো ইলেকট্রনিক। আর আইসো ইলেকট্রনিক মানে কি, যাদের ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে সঠিক উত্তর কি হবে, গ নাম্বার অপশন, ইলেকট্রন সংখ্যা সমান। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে কম ভরের কণিকা কোনটা। এখানে 4টা কণিকা দেওয়া আছে, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, আলফা। সবচেয়ে কম ভরের কণিকা হচ্ছে ইলেকট্রন, কারণ এর ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28, যেখানে প্রোটন এবং নিউট্রনের ভর হচ্ছে 1.672 ইন্টু 10⁻⁻24। এটা হচ্ছে প্রোটনের ভর। আর নিউট্রনের ক্ষেত্রে 1.672 এর পরিবর্তে 1.675 ইন্টু 10⁻⁻24। দেখেই বোঝা যাচ্ছে নিউট্রন এবং প্রোটনের ভর ইলেকট্রনের থেকে অনেক বেশি। এদিক দিয়ে আলফা কণার ভর হচ্ছে 4 AMU, এটা বাকি 3টার থেকে আরও বেশি ভারী।
সুতরাং এখানে সবচেয়ে কম ভরের কণিকা কোনটা? সবচেয়ে কম ভরের কণিকা হচ্ছে ইলেকট্রন। তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে বিটা রশ্মির বিকিরণে নিচের কোনটি ঘটে? প্রথমেই তো বলে এসেছি বিটা রশ্মির ক্ষেত্রে কি হয়, পরমাণুর প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়। তো এখানে প্রোটন সংখ্যা আছে কোথাও? নাই, কিন্তু প্রোটন সংখ্যা কার সমান? পারমাণবিক সংখ্যার সমান। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু দুইটা কিন্তু এক জিনিস না। ইলেকট্রন সংখ্যাগুলা একটা কক্ষপথে থাকে আর পারমাণবিক সংখ্যাগুলা একটা পরমাণুর বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। তো এটা কিন্তু তোমরা অনেকেই কি করবা যে ইলেকট্রন বৃদ্ধি পায় এটা বলে ফেলবা। ইলেকট্রন বৃদ্ধি পায় না, পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে বিটা রশ্মির বিকিরণের ক্ষেত্রে। আর বিটা রশ্মি তোমাকে পরীক্ষার মধ্যে অনেক সময় এরকম ভাবে দিয়ে দিতে পারে, এটাই কিন্তু বিটা রশ্মির সিম্বল। এটা নিয়ে কনফিউজড হবে না, এরকম সিম্বল থাকলেই বুঝবা যে সেখানে কি করছে, বিটা রশ্মির বিকিরণ ঘটেছে। পরমাণুর কম্পোজিট কণিকা দেখো, এটাও কিন্তু ভর্তি পরীক্ষায় চলে এসেছে। পরমাণুর কম্পোজিট কণিকা কারা? একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে আলফা কণা। তাহলে সঠিক উত্তর কোনটা? ক নাম্বারটা। আর বাকি যেগুলো আছে সেগুলো কি অস্থায়ী কণিকা, কারণ এখানে প্রোটন, নিউট্রন বা ইলেকট্রন নাই। যদি থাকতো তাহলে কি হতো? সেগুলো স্থায়ী মূল কণিকা হতো। তো বুঝতেই পারছো যে এখান থেকে কি ধরনের প্রশ্ন ভর্তি পরীক্ষায় এসে থাকে। তো সেই অনুযায়ী তোমাকে এখন যত বেশি সম্ভব কোশ্চেন ব্যাংক সমাধান করতে হবে এবং এই ধরনের যত কোশ্চেন আছে সবগুলি ভালো করে অ্যানালাইসিস করতে হবে। এখানে বলা হয়েছে একটি 4s ইলেকট্রনের এল ও এম এর মান কত? 4 হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, n যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা জানি তাহলে সেটার s এর মান, l এর মান আমরা সহজেই নির্ণয় করে ফেলতে পারি। এখানে কিন্তু একটা ইলেকট্রন বলেছে, তো প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে n, তো l কি হবে? l হচ্ছে n-1 3। এর মানে l এর মান হবে 0 1 2 3, কারণ 4 হতে পারবে না। তো 0 হচ্ছে s, 1 হচ্ছে p, 2 হচ্ছে d আর 3 হচ্ছে f এর জন্য। সুতরাং s এর মান কত? এখানে 0। s এর মান কত? 0। তাহলে m এর মান কত হবে? m এর মানও শুরু হবে 0 থেকে। প্রথমটা 0, তারপরে কি? তারপরে হচ্ছে -1 0 and 1। এখন যেহেতু 4s এর ইলেকট্রন বলছে, 4s ইলেকট্রনের জন্য l ও m এর মান নির্ণয় করতে বলছে একটা ইলেকট্রনের জন্য। তো 4s এর যদি এই একটা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটার জন্য l এর মান হচ্ছে 0। তাহলে m এর মান কত হবে? m এর মানও হবে 0। তো 00 কোনটাতে আছে? 00 আছে ঘ নাম্বার অপশনে। এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে কিন্তু ইলেকট্রনের n, l ও m এর মান নির্ণয় করতে বলছে। তো n এর মান কত? n এর মান হচ্ছে 4, l এর মান কত? 0 আর m এর মানও 0। তাহলে সঠিক উত্তর কি? ঘ নাম্বার অপশনটা। ত্বরান্বিত করা যায় না কোনটাকে? এখানে অপশনগুলো দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবা। অপশনগুলোর মধ্যে আছে প্রোটন, বিটা পার্টিকলস, আলফা পার্টিকলস, নিউট্রন। এই চারটা অপশনের মধ্যে একটার মধ্যেই ভিন্নতা আছে, সেটা হচ্ছে নিউট্রন। কি ভিন্নতা? আলফা কণারও চার্জ আছে, কি চার্জ? এটা 2+। বিটা কণারও চার্জ আছে, বিটা কণা কি? 1-। প্রোটনেরও চার্জ আছে, এটা কি? 1+। কিন্তু নিউট্রনের কোনো প্রকার চার্জ নাই। যেহেতু নিউট্রনের চার্জ নাই, অর্থাৎ এটা চার্জবিহীন হয়, এই নিউট্রনকে ত্বরান্বিত করা যায় না। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবা। যখন ভর সমান তখন কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে প্রোটেক্টিনিয়াম তৈরি হয়? এদের দুইটারই ভর হচ্ছে 234। যখন এদের ভর সমান তখন কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে প্রোটেক্টিনিয়াম তৈরি হয়? এখানে কি হচ্ছে দেখো তো, এখানে একটা পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একটা প্রোটন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যেহেতু প্রোটন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেটা কোন প্রক্রিয়া হয়ে থাকে? যখন বিটা বিকিরণ হয়। তাহলে সঠিক উত্তর কি হবে? বিটা ইমিশন। টাইপ 1 শেষ। টাইপ 1 থেকে এই ধরনের কোশ্চেনগুলাই ভর্তি পরীক্ষা এসে থাকে। তো সুতরাং তুমি ওই প্রশ্নগুলো ভালো করে পড়ো। গুণগত রসায়নের টাইপ 2 ক্যাটাগরি থেকে যে ধরনের প্রশ্ন ভর্তি পরীক্ষায় এসে থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলি হচ্ছে ইউভি রশ্মির ব্যবহার, রেখা বর্ণালী, বিকিরণ শক্তি, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এই কথাটা থেকেই কিন্তু পরীক্ষায় চলে আসে যে তরঙ্গ সমীকরণ কার? শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এইটা আয়র রশ্মির পরিসর, আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং বোর মডেল। এই টপিকগুলি ভালো করে পড়লেই এই অধ্যায়ের টাইপ 2 কমপ্লিট। এখন এই টপিকগুলি থেকে কি ধরনের প্রশ্ন ভর্তি পরীক্ষায় এসে থাকে সেগুলি আমরা দেখব। অতি বেগুনি রশ্মির কোন তরঙ্গ ব্যাপ্তি রাগ শনাক্তকরণে ব্যবহৃত হয়? এই দেখো, এখানে আমি বলেই আসছি যে শনাক্তকরণ, ইউভি রশ্মির ব্যবহার
এই ইউভি রশ্মির ব্যবহারই হচ্ছে ইউভি রশ্মি দ্বারা কী কী শনাক্তকরণ করা হয় বা এর আরও যেই ধরনের ব্যবহারগুলো আছে সকল কিছুই কিন্তু এর মধ্যে চলে আসছে। তো এই জায়গার মধ্যে বলা হয়েছে ড্রাগ শনাক্তকরণে কী ব্যবহার করা হয়। এটা তোমরা একদম মুখস্থ করে থাকো, ঠুটস্থ করে থাকো, এই রেঞ্জগুলো একদম পড়তে 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 বই ছেড়ে ফেলো, তারপরে তোমাদের মনে থাকে না। মুখস্থ করার কোনো দরকার নাই, এটার একটা টেকনিক আছে। পুরো এই গুণগত রসায়নের উপর টেকনিকে ভরপুর মজাদার 3টা ক্লাস আমাদের ইউটিউবে আছে। তোমরা যারা সেই ক্লাসগুলি করতে চাও করে নিতে পারো। করলে এই অধ্যায়ের যত কঠিন কঠিন টপিক আছে সেই কঠিন কঠিন টপিকগুলি তোমরা সহজেই মনে রাখতে পারবে। ওকে, তো এখানে যেহেতু এই কোশ্চেনটা আছে তো আমি একটু শেয়ার করবো যে ড্রাগ শনাক্তকরণের অতিবেগুনি রশ্মির ব্যাপ্তিটা নির্ণয় করতে পারবে। এই ড্রাগের মধ্যে যে বানানটা আছে সেখানে কয়টা অক্ষর আছে? 2টা অক্ষর আছে। এখন তুমি দেখো তো কোন রেঞ্জের মধ্যে 2 আছে, 2-এর সাথে আর কোনো কিছুই নাই, সেটা কোথায় আছে? সেটা কিন্তু ক নাম্বার অপশনেই আছে। এখানে 2 এবং 0 যোগ করলে সেটা 2 আসে। আমি কেন এটা যোগ করলাম? কারণ এখানে যে ব্যক্তিগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু যোগ বিয়োগ গুণের মাধ্যমেই কিন্তু তুমি টেকনিক্যালি মনে রাখতে পারবা যে কোন ব্যক্তিটা কোনটা শনাক্তকরণে ব্যবহৃত হয়ে থাকে। যেরকম এখানে দেখো 2 আর 3 যোগ করলে আসে 5, আবার 8 থেকে 3 বিয়োগ করলে আসে 5। তুমি বইটা খুলে দেখো, অপটিক্যাল নামে একটা শব্দ আছে, সেই শব্দের মধ্যে কিন্তু 5টা বানানি আছে। এই দেখো, স্বর অ 1টা, প 2টা, ট 3টা, ক 4টা, ল 5টাই আছে। তার মানে অপটিক্যাল সেন্সরের জন্য আমরা এই তরঙ্গের ব্যক্তিটা ব্যবহার করে থাকি। এখানে দেখো 7 আর 2 যোগ করলে হয় 9, 3 আর 6 যোগ করলেও হয় 9, কারণ বিয়োগ করলে কোনোভাবে সমান হচ্ছে না, কোনোভাবে সেম সেটা হচ্ছে না। যেহেতু 2টাই 9, তুমি বইটা খুলে দেখো প্রোটিন অ্যানালাইসিস, এই পুরো বানানটার মধ্যে 9টা শব্দ আছে। প্রোটিনের মধ্যে আছে 3টা, অ্যানালাইসিসের মধ্যে আছে 6টা। তার মানে প্রোটিন অ্যানালাইসিসের ক্ষেত্রে 270 থেকে 360 এই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়ে থাকে। দেখলে, মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি কিন্তু রেঞ্জের মধ্যে যোগ বিয়োগ করে টেকনিক্যালি তুমি সেটা শিখে যেতে পারছো। সুতরাং তোমরা যদি চাও তাহলে আমাদের সেই টেকনিক ক্লাসগুলি করে নিতে পারো নিজেদের সুবিধার্থে। পরবর্তী যে প্রশ্নটা দেওয়া আছে, একটি মৌলের কোন বৈশিষ্ট্যকে আঙুল ছাপ হিসেবে ধরা হয়? আঙুল ছাপ বলতে ফিঙ্গারপ্রিন্ট বোঝায়। একটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট অন্য একটা মানুষের সাথে কখনোই মিলবে না। তো মৌলের ক্ষেত্রেও এমন একটা বৈশিষ্ট্য আছে যেটা অন্য কোনো মৌল বা পরমাণুর সাথে মিলে না, সেটা তার অনন্য বৈশিষ্ট্য, সেই জন্য এটাকে আঙুল ছাপ বলা হয়ে থাকে। তো সেই বৈশিষ্ট্যটা হচ্ছে মৌলের বর্ণালী, অর্থাৎ অ্যাটমিক স্পেকট্রাম। এটাই হচ্ছে একটা মৌলের আঙুল ছাপ। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শক্তিস্তর হতে তৃতীয় শক্তিস্তরে স্থানান্তরের ফলে কোন সিরিজের রেখা বর্ণালী পাওয়া যায়? এখানে দেওয়া আছে বামার, পেস্টেন, ব্রাকেট, লাইম্যান। কি কি বলছে দেখো তো, ইলেকট্রন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শক্তিস্তর হতে কোন শক্তিস্তরে স্থানান্তরিত হচ্ছে? তৃতীয় শক্তিস্তরে। আমাদের মেইন ফোকাস কোনটাই? তৃতীয় শক্তিস্তর। তৃতীয় শক্তিস্তর কোনটা এটা আমরা কিভাবে জানবো? এই জিনিসটা তোমরা একটা নেমোনিক্সের সাহায্যে মনে রাখতে পারো। সেটা হচ্ছে কি, লাইলি বলল প্রেম বোকামির ফল। এখান থেকে লাইলি থেকে আমরা বলতে পারি লাইমেন হচ্ছে 1 নাম্বার, তারপর বলল থেকে বলতে পারি বামার হচ্ছে 2 নাম্বার, আর প্রেম থেকে বলতে পারি পেস্টেন হচ্ছে 3 নাম্বার। কি বললো? প্রেম বোকামির ফল। তো বোকামির থেকে আমরা বলতে পারি ব্রাকেট হচ্ছে 4 নাম্বার। ফল থেকে আমরা বলতে পারি ফ্রুন্ট নামের যে সিরিজটা আছে সেই সিরিজটা হচ্ছে 5 নাম্বার। আরেকটা হচ্ছে হামফ্রিজ সিরিজ 6 নাম্বার সিরিজ। তো আমরা যদি 5টা সিরিজ মনে রাখতে পারি সিরিয়ালভাবে, তাহলে হামফ্রিজ সিরিজ 6 নাম্বার সিরিজটা আমরা এমনি মনে রাখতে পারবো। তাহলে এখানে কি বলেছে? তৃতীয় শক্তি স্তর। তো তৃতীয় শক্তি স্তর কোনটা? পেস্টেন। তাহলে সঠিক উত্তর কি হবে? পেস্টেন। নিচের বিকিরণগুলির কোনটির শক্তি সবচেয়ে বেশি? এটাও তুমি একটা নেমোনিক্সের মাধ্যমে মনে রাখতে পারো। নেমোনিক্সটা হচ্ছে মহাগাত্রে অতিদৃশ্য অবরস্যমান। কি বললাম? মহাগাত্রে অতিদৃশ্য অবরস্যমান। এই মহা দিয়ে হচ্ছে মহাজাগতিক যেই তরঙ্গ দৈর্ঘ্য সেটা, গা দিয়ে হচ্ছে গামা, এ দিয়ে হচ্ছে এক্স রে, অতি দিয়ে হচ্ছে অতি বেগুনি দৃশ্যমান, অব দিয়ে হচ্ছে আয়ার রশ্মি বা অবলোহিত, আর র দিয়ে হচ্ছে রেডিও, আর ম দিয়ে হচ্ছে মাইক্রোওয়েভ। এই জায়গার মধ্যে রেডিও ওয়েভ যেটা বললাম সেই রেডিও ওয়েভটা কিন্তু মাইক্রোওয়েভের পরে হবে, কারণ রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য রেডিও ওয়েভের থেকে কম, আর বাকি সবগুলো সিরিয়ালি থাকতেছে। তো এখানে কি বলেছে? নিচের বিকিরণগুলোর কোনটির শক্তি সবচেয়ে বেশি? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে রেডিও ওয়েভ। কিন্তু এখানে রেডিও ওয়েভ কি আছে? নেই। তাহলে রেডিও ওয়েভের আগে কোনটা? মাইক্রোওয়েভ। তাহলে সঠিক উত্তর কি হবে? মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ যদি সব থেকে বেশি হয় তাহলে মাইক্রোওয়েভের পরে কোনটা হবে? মাইক্রোওয়েভের পরে হচ্ছে অবলোহিত। অবলোহিত কোনটা? আয়ার। তারপরে কোনটা? তারপর হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ভিজিবল আলো যেটা, সেটা হচ্ছে পরে। তার মানে মাইক্রোওয়েভের পরে হচ্ছে এটা। তারপর কোনটা? ভিজিবল। তারপর কোনটা? তারপর হচ্ছে
ইউভি রশ্মি। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র। তার মানে তুমি যদি এই নেমোনিক্সটা মনে রাখতে পারো তাহলে সহজেই এই ধরনের প্রশ্নগুলি উত্তর করতে পারবে। পাশাপাশি তরঙ্গ সংখ্যা, তারপর আরও যে ধরনের প্রশ্ন আছে সেগুলো কিন্তু এই নেমোনিক্স দ্বারাই তোমরা নির্ণয় করতে পারবে। ওকে, পরে যে প্রশ্নটা বলা হয়েছে 1/λ সমান আর ইজ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। সমীকরণটিতে ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n1 কত? তো ব্র্যাকেট কত নাম্বার সিরিজ? লাইলি বলল প্রেম বোকামির ফল। ব্র্যাকেটটা কি? বোকা, তাই না? তার মানে বোকা হলে এটা হচ্ছে 4 নাম্বার সিরিজ। কত নাম্বার সিরিজ? 4 নাম্বার সিরিজ। তাহলে এখানে n1 এর মান কোনটা? এই n1 এর মান কোনটা হবে? n1 এর মান হবে 4। তাহলে n2 কি হবে? n2 হবে 4 এর পর থেকে। n2 হবে 4 এর পর থেকে 5, 6, 7 এগুলো হচ্ছে কি ব্র্যাকেট সিরিজের জন্য n2 এর মান। যদি বলতো প্যাস্টেন সিরিজের জন্য n1 এর মান কত? 3 হতো। প্যাস্টেন সিরিজের জন্য n2 এর মান কত? 3 এর পর থেকে 4, 5, 6, 7 এগুলো হচ্ছে প্যাস্টেন সিরিজের ক্ষেত্রে n2 এর মান। আশা করি বুঝতে পেরেছ। এই সূত্রটা ভালো করে মুখস্থ রাখো, কারণ এই সূত্র থেকে এখানে কিন্তু গাণিতিক সমস্যাও থাকবে। সাই স্কোয়ারের মান ইলেকট্রন তরঙ্গের তীব্রতার কি? সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক। সঠিক উত্তর কি হবে? এই সাইটা দেখতে হচ্ছে এরকম। তাহলে এই চিহ্নটা কোথায় ব্যবহার করা হয়ে থাকে? এই চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে শ্রোডিঞ্জারের সূত্রে। এটার আরেকটা নাম হচ্ছে আইজেন ফাংশন। তো সাই স্কোয়ারের মান ইলেকট্রন তরঙ্গের কি? তীব্রতার সমানুপাতিক। এটা একদম মুখস্থ করে ফেলবা। প্লাস শ্রোডিঞ্জারের সূত্রে যে সকল টপিক আছে সেই টপিকগুলি ভালো করে পড়ে ফেলবা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে জৈব যৌগের কার্যকারী মূলক শনাক্তকরণে আয়ার অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর। তো আয়ার অঞ্চলের যে পরিসরগুলো আছে সেগুলো তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে। জৈব যৌগের কার্যকারী মূলক শনাক্তকরণে আমরা মিডল আয়ার ব্যবহার করে থাকি। মিডল আয়ার ব্যবহার করে থাকি এবং মিডল আয়ারের যে পরিসরটা সেটা হচ্ছে 2500 থেকে 25,000 ন্যানোমিটার। তাহলে জৈব যৌগের কার্যকারী মূলক শনাক্তকরণে আয়ার অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর কোনটা হবে? 2500 থেকে 25,000 ন্যানোমিটার। এর মধ্যে 780 থেকে যে 2500 ন্যানোমিটার আছে সেটা হচ্ছে নিয়ার আয়ারের পরিসর। আর নিয়ার আয়ার আমরা কোথায় ব্যবহার করে থাকি? চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর এই নিয়ার আয়ারের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত বাকিদের থেকে কম হওয়ায় এখানে তাপ শক্তি বেশি থাকে। যদি বলা হয় তাপ শক্তি তুলনামূলকভাবে বেশি থাকে কোন আয়ারে? সঠিক উত্তর কী হবে? নিয়ার আয়ার। তো এখান থেকে তোমাকে যেই টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আয়ারের ব্যবহার। সেটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। সেখানে আয়ারের পরিসর, আয়ারের ব্যবহারগুলি দেওয়া আছে। ফেনলের ক্ষেত্রে সিএইচ প্রসারণ বন্ডটি আয়ার বর্ণালীতে যে তরঙ্গ সংখ্যায় দেখা যায় সেই তরঙ্গ সংখ্যাটা কি? কি বলেছে? ফেনল বলেছে। ফেনলের সংকেতটা হচ্ছে C6H6O। এটা হচ্ছে ফেনল, যার মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের বন্ডটি আয়ার বর্ণালীতে কোন তরঙ্গ সংখ্যায় দেখা যায় সেটা তোমাদেরকে জানতে হবে। এখানে 3 ধরনের বন্ড আছে। একটা হচ্ছে CH, আরেকটা হচ্ছে CO, আরেকটা হচ্ছে OH। এই 3টা বন্ড কোন আয়ার বর্ণালীতে দেখা যায় সেটা তোমরা ভালো করে মুখস্থ করবা, তাহলেই হয়ে যাবে। এখান থেকে আর অন্য কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তো কার্বন এবং হাইড্রোজেনের যে বন্ড প্রসারণটা সেটা দেখা যায় 3000 পার সেন্টিমিটার কিউব। এখানে 1/সেন্টিমিটার দিয়ে পার সেন্টিমিটারকে বোঝানো হচ্ছে। এই অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ড দুইটা আয়ার তরঙ্গ সংখ্যায় দেখা যায়। একটা হচ্ছে 3200 থেকে 3600, আরেকটা হচ্ছে 3600 থেকে 3640। তো 3200 থেকে 3600 কখন দেখা যায়? যখন হাইড্রোজেন বন্ধন যুক্ত থাকে। আর যখন হাইড্রোজেন বন্ধন বিহীন থাকে তখন এই 3600 থেকে 3640-এ ওএসটা দেখা যায়। প্রশ্নের মধ্যে তোমাকে সেটা উল্লেখ করে দেবে। আর এই কার্বন এবং অক্সিজেনের বন্ধনটা দেখা যায় 1220 পার সেন্টিমিটার কিউবে। এই 3টা পরিসর মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। এখান থেকে আর প্রশ্ন আসার সম্ভাবনা নেই। যেরকম এই যে ওএসএরটা, এটা তোমাদের পরীক্ষার মধ্যে অ্যালকোহল বলে দিতে পারে। আয়ার বর্ণালীতে অ্যালকোহলের জন্য ব্যান্ড পাওয়া যায় কোন পরিসরে বা ব্যান্ড পাওয়া যায়, তখন তোমার সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয় 3200 থেকে 3600 বা 3600 থেকে 3640। অপশনে যেটা থাকবে সেটাই। নিচের কোনটি অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ? এটা চলে এসেছে রাদারফোর্ডের পরমাণুর মডেল থেকে। তার মানে বুঝতেই পারছো যে এখানে কোন মৌলটা অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ হবে। সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড, কারণ রাদারফোর্ড জিঙ্ক সালফাইডটাকেই ব্যবহার করেছিল আলফা কণা বিকিরণ পরীক্ষার মধ্যে। তো অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থগুলো কি করে? এই পদার্থগুলা বিভিন্ন পরমাণুর ফোটন শোষণ করে এবং দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে। আর এই জন্যই রাদারফোর্ড এই জিঙ্ক সালফাইডটাকে ব্যবহার করেছিল। তো অনুপ্রবাহের পাশাপাশি প্রতিপ্রবাহ আছে, সেটা তোমরা ইউভি রশ্মির মধ্যে পেয়ে যাবা। সেখান থেকে ওইটাও ভালো করে পড়ে নিও।
বোর হাইড্রোজেন মডেল অনুযায়ী তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? তো বোরের যেই সূত্রটা সেই সূত্রটা তোমার এখানে জানতে হবে। বোরের কক্ষপথের ব্যাসার্ধের সূত্র হচ্ছে আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, রাইট? এইটা তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে বোরের ব্যাসার্ধ হচ্ছে আর, যেটা এনতম কক্ষপথের বর্গের সমানুপাতিক। তাহলে আর সমানুপাতিক এন স্কোয়ার। তো এখানে কি বলেছে যে বোর হাইড্রোজেন মডেল অনুযায়ী তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? তো প্রথম বোর কক্ষপথ কত? 1। তাহলে তৃতীয় বোর কক্ষপথ কত হবে? ব্যাসার্ধের কত গুণ হবে? n সমান 3 হলে 9 হবে, তার মানে 9 গুণ হবে, কারণ এটা 1 থেকে 9 কত বড়? 9 গুণ বড়। তো সঠিক উত্তর কি হবে? খ নাম্বারটা। লিথিয়াম 2+ আয়নের চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন ধাপান্তরিত হলে বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত মিটার, যেখানে রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া আছে। এখানে প্রশ্নটা কিন্তু সহজ, কিন্তু অনেকে সেটা বুঝবে না এবং ভুল করে ফেলবে, কারণ সেখানে তারা ভুল সূত্র প্রয়োগ করবে। ভুল সূত্র বলতে কোনটা প্রয়োগ করবে? তরঙ্গ সংখ্যা নিউবার সমান সমান রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এই সূত্রটা প্রয়োগ করবে, যা সম্পূর্ণ ভুল সূত্র। কারণ এখানে কিন্তু পরমাণু না, এখানে একটা আয়ন দেওয়া আছে। যেহেতু আয়ন দেওয়া আছে সেহেতু এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো না, কারণ আয়নের ক্ষেত্রে রিডবার্গ সমীকরণে একটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে এখানে আরএস ঠিকই থাকে কিন্তু তার পাশাপাশি জেড স্কোয়ার থাকে। আর এই জেডটা বলতে যেই পরমাণুটা দেওয়া হয়েছে এখানে সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা। এখন তুমি এখানে সেই মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পর সঠিক উত্তরটা পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই ক্যালকুলেশনটা কি হাতে করা যাবে? হ্যাঁ, এটা হাতে করা যাবে। যদিও 18-19-এ ক্যালকুলেটর ব্যবহার করা যেত এবং এরপর থেকে ক্যালকুলেটর ব্যবহার করা যায়নি, তারপরও যেই প্রশ্নগুলি ক্যালকুলেটর ছাড়া করা যায় সেই সকল প্রশ্ন তোমাদেরকে সমাধান করতে হবে। এটা কিভাবে তুমি ক্যালকুলেটর ছাড়া সমাধান করবে সেটা আমি দেখাচ্ছি। যেহেতু প্রশ্নে লিথিয়াম 2+ ছিল সেহেতু এটা একটা আয়ন এবং এইখানে পরমাণুর যেই পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে কত? 3। আমাদের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে, প্রশ্নে বলা হয়েছিল লিথিয়ামের চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন ধাপান্তরিত হয়েছে। তো চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে ধাপান্তরিত হয়েছে। তো n1 কোনটা? নিম্ন শক্তিস্তর, আর n2 কোনটা? উচ্চ শক্তিস্তর। তাহলে এখানে n1 এর মান হচ্ছে 2, তো 2 স্কোয়ার করলে হচ্ছে 4। আর এই জায়গাতে n2 স্কোয়ার, তো 4 স্কোয়ার করলে কত হচ্ছে? 4×4 = 16 হচ্ছে। এই পাঁচটুকু আমি পরে করব, আগে এই মাঝেরটুকু আমি করতেছি। এখন এখানে আরএস জেড স্কোয়ার থাকুক, এখানে 4 আর 16-র মধ্যে যদি লসাগু করা হয় তাহলে এখানে আসে 16। তাহলে উপরে কি হবে? 4×4 = 16, 4 বিয়োগ 1, তো এটা 3/16, তো এটা 3/16 হচ্ছে। এখানে কি হচ্ছে? 3/16। এখন এখানে আমি মান বসাবো। জেডের মান কত? জেডের মান হচ্ছে 3, তো এখানে 3 স্কোয়ার হলে এই জায়গায় কি হবে? 9 হবে। এখন তুমি দুইটা কাজ করতে পারো। এক হচ্ছে এই 3কে 16 দিয়ে ভাগ করে ফেলতে পারো, অথবা এই 9কে 3-এর সাথে গুণ করার পর 16 দিয়ে ভাগ করতে পারো। যেহেতু 9কে 3-এর সাথে গুণ করলে 16 থেকে বড় হচ্ছে, সেহেতু আমি 9কে 3-এর সাথে গুণ করেই ভাগটা করব। তো 9কে 3-এর সাথে গুণ করলে 27 আসে। 3 নং 27কে আমি এখন 16 দিয়ে ভাগ করছি। 16 27-এর মধ্যে একবার যায়, তো এখানে 16 হচ্ছে। 27 থেকে 16 বাদ দিলে কত থাকে? 11 থাকে। 11-র মধ্যে 16 যায় না, সেই জন্য এখানে আমি একটা দশমিক নেব। দশমিক নেওয়ার পর এখানে একটা শূন্য চলে আসছে। 16 এখন 110-এর মধ্যে কতবার যায়? 6 বার যায়, কারণ 4 × 16 = 64 হয়, আর 5 × 16 হচ্ছে 80, তার মানে আরও একবার যাবে, 6 বার যাবে। তো 6 6 36-এর 6 হাতের আছে 3, 6 একে 6 আর 3 হচ্ছে 9, 96। 110 থেকে যদি 96 বাদ দেই তাহলে থাকে কত? 14 থাকে, আর 14-এর মধ্যে 16 যায় না, তো এটা আলটিমেটলি যেতে থাকবে। তো আমার এখানে 1.6 রাখলাম। এই জায়গাতে আমার কি হচ্ছে? 1.6। তো 1 পয়েন্ট, আর রিডবার্গ ধ্রুবকের মান কত ছিল? 0.96 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻7। এখন এটা তুমি গুণ করতে পারো। এখানে 1, তারপর 0.96, এর পাশাপাশি 16কে তুমি এখন গুণ দিতে পারো। দশমিকটা উঠিয়ে তুমি গুণটা করতেছো।
দশমিকটা উঠিয়ে যদি তুমি গুণ করো তো 6 6 36 6, হাতের আছে 3, 6 নং 54 আর 3 হচ্ছে 57, 7 হাতের আছে 5, 6 0 0, তাহলে এখানে 5 হবে, 6 1 6। এরপর এখানে 0, তারপর 6 1 6, 9 1 9 এবং শূন্যের সাথে 0, 1 1 1। এখন এটা যোগ করে দাও, তাহলে কত আসে? 6, 7 আর 6 যোগ করলে কত আসে? 13 3, হাতের আছে 1, 5 আর 9 যোগ করলে হয় 14, 14 আর 1 হচ্ছে 15, 5 হাতের আছে 1, 6 আর 1 7, আর এটা হচ্ছে 1। তা আমাদের এখানে ভ্যালুটা কত আসছে? 1 7 5 3 6। বাট আমরা কি করেছিলাম? দশমিক উঠিয়ে দিয়েছিলাম। কয়টা দশমিক উঠেছি? এখান থেকে আমরা 3 ঘরে দশমিক উঠিয়েছি, এখান থেকে 1 ঘরের সামনে দশমিক উঠিয়েছি, তাহলে কত ঘর? 4 ঘর। তাহলে এইখানে 1 এবং 7 এর মাঝখানে একটা পয়েন্ট হবে, তার মানে 1.7536 ইন্টু 10⁻⁻7। সরি, রিডবার্গ ধ্রুবকের মান -7 না, +7। তো এখানে 10⁻7 হবে, এটাও 10⁻7 হবে। ওকে, তো আমরা এই ভ্যালুটা পেয়েছি। এটা হাতের ক্যালকুলেশন আর ক্যালকুলেটরের ক্যালকুলেশনের মধ্যে ভিন্নতা থাকতে পারে, সেই ভিন্নতা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আমাদের চিন্তা হচ্ছে ক্যালকুলেশন সঠিক হচ্ছে কিনা এবং অঙ্কটা আমরা সঠিকভাবে মেলাতে পারছি কিনা। তো এখানে আমরা তরঙ্গ সংখ্যা পেয়ে গেছি। তরঙ্গ সংখ্যা পাচ্ছি, কত পাচ্ছি? 1.7536। এটা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা। প্রশ্নে আমাদের চেয়েছিল তরঙ্গ দৈর্ঘ্য, তো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 তরঙ্গ সংখ্যা। তো এখন 1কে আমরা কি দিয়ে ভাগ দিতে পারি? 1কে আমরা ভাগ দিব 1.7536, এটা দিয়ে আমরা 1কে ভাগ দেব। আর এখানে যে 10⁻7 ছিল, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? 10⁻7 হয়ে যাবে। এখন এখানে হচ্ছে একটা সংখ্যা আর এখানে অনেকগুলো সংখ্যা, এটা হিসাব করতে গেলে আমাদের একটু সমস্যা হতে পারে। সেজন্য আমরা এটাকে ছোট করে নিতে পারি। সেটা কীভাবে ছোট করতে পারি? দুভাবে ছোট করতে পারি। এখানে দেখো 5 আছে, আর আমরা জানি দশমিকের পর 5 বা 5-এর থেকে বেশি হলে সেটার আগের সংখ্যার সাথে কি হয়? 1 যোগ হয়। তাহলে 1 যোগ করলে এই জায়গাতে কি হয়ে যাচ্ছে? 1.8 হয়ে যাচ্ছে। তাহলে 1.8 না বলে আমি 2 ধরতে পারি। তো এখানে 1কে আমি এখন যদি 2 দ্বারা ভাগ দেই, কারণ আমি একদম ছোট করে ফেলছি। এখন 18 দিয়ে তুমি 1কে ভাগ দিতে পারো, দশমিকটা উঠে আয়া, কিন্তু আমি আমার সুবিধার্থে আমি 2 দিয়ে করতেছি। 2 1-এর মধ্যে কি ভাগ যায়? যায় না। তো এখানে একটা শূন্য আর একটা দশমিক হবে, তাই না? তো দশমিকের জন্য এখানে শূন্য আসবে। এখন 10-এর মধ্যে 2 কি ভাগ যায়? হ্যাঁ, যায়। তো যেহেতু 10-এর মধ্যে 2 ভাগ যায়, কতবার যায়? 5 বার যায়। 5 দুগুণে 10। তো এটা শূন্য হয়ে গেছে। এখন এখানে পুরো ক্যালকুলেশনটা করার পর আমাদের যেই ভ্যালুটা এসেছে, সেই ভ্যালুটা হচ্ছে 0.5 ইন্টু 10⁻⁻7। এখন এটাকে আমরা 0.5 না লিখে 5 ইন্টু 10⁻8 কি লিখতে পারি? কারণ 5 ইন্টু 10⁻1 হচ্ছে 0.5। তাহলে এখন পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে -1 এবং -7 ছিল, সেটা কি হয়ে গেছে? -8 হয়ে গেছে। তো আমরা 5 ইন্টু 10⁻8 পেয়েছি। এখন আগের স্লাইডে চলে যাও এবং এর কাছাকাছি দেখো কোন ভ্যালুটা আছে। দেখো এই জায়গার মধ্যে 5.2টা ভ্যালু আছে। এখানে গ নাম্বার 5.4 আছে, এখানে ঘ নাম্বারে 5.4 আছে, অর্থাৎ 5 আছে। আমরা পেয়েছি 5 ইন্টু 10⁻8 পাইছি। তো এইখানে 10⁻8 কোন অপশনে আছে? অপশন নাম্বার ঘতে আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঘ নাম্বার। কারণ 5 ইন্টু 10⁻8 এটা এই ঘ নাম্বার অপশনের কাছাকাছি একটা ভ্যালু। অঙ্কটা অনেক বড়, টাইম তোমার একটু বেশি লাগবে, কিন্তু এটা কি ক্যালকুলেটর ছাড়া করা যায়। যেহেতু গুচ্ছের গতবার এবং আগের বারেও ম্যাথগুলো একটু ট্রিকি ছিল, একটু কঠিন ছিল, তো এই ধরনের ম্যাথগুলো আসতে পারে, কারণ তুমি এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারতেছো। ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবা এমন ম্যাথই আসবে, হয়তো সেটাতে একটু বেশি সময় লাগতে পারে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। ক্লাসটা যেহেতু ম্যারাথন ক্লাস, সেজন্য অনেক বড় একটা ক্লাস হচ্ছে এটা। এতক্ষণ পাশে দেখে পুরো ক্লাসটি পড়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি বাকিটুকু তোমরা করবে, এবং ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমি নতুন ক্লাস নিয়ে আসবো, না হলে কিন্তু আনবো না। ওকে, তৃতীয় যে টাইপটা আছে সেই টাইপের মধ্যে ইলেকট্রন বিন্যাস, মৌলের অবস্থান, কোয়ান্টাম সংখ্যার শক্তিস্তর এবং বিভিন্ন নীতি, এই টাইপগুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। কোয়ান্টাম সংখ্যাটা আমরা আগেও দেখেছি, জাস্ট একটা কোশ্চেন দেখেছিলাম, কিন্তু এই জায়গার মধ্যে বিস্তারিত কোশ্চেনগুলো দেখবো। কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? n দ্বারা প্রকাশ করে থাকি। এখন বলা হয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 2 হয় তাহলে অরবিটাল সংখ্যা কত হবে? এই অরবিটালের বাংলা হচ্ছে উপশক্তি স্তর। কি বলা হচ্ছে এটাকে?
শক্তি স্তর। তার মানে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা যে এনটা, এটা হচ্ছে শক্তি স্তর, মানে কক্ষপথ, যেটাকে আমরা অরবিট বলে থাকি। আর আমরা জানি এনতম শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা অর্থাৎ অরবিটাল সংখ্যা হচ্ছে এন স্কোয়ার। কি বললাম? এনতম শক্তি স্তর, এনতম শক্তি স্তর মানে কি? 2 নাম্বার শক্তি স্তরে এন এর মান 3 হতো, তাহলে 3 নাম্বার শক্তি স্তরে। তো এনতম শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা অর্থাৎ অরবিটাল সংখ্যা হচ্ছে এন স্কোয়ার। তো এন স্কোয়ার হলে এখানে এন এর মান হচ্ছে কত? 2। তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 4। তাহলে সঠিক উত্তরটাই কি হচ্ছে? অপশন নাম্বার ঘ, 4। আশা করি বুঝতে পেরেছ। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখান থেকে 3 ধরনের প্রশ্ন ভর্তি পরীক্ষায় এসে থাকে। একটা হচ্ছে কপারের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা কি, আরেকটা হচ্ছে কপারের সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা কি। এখানে কিন্তু বলা হয়েছে কপারের শেষ ইলেকট্রন সংখ্যা, কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু সর্বশেষটা বলা নাই। এখন যদি তোমাকে বলা হতো কপারের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা কোনটা, তো সেক্ষেত্রে কি হতো সেটা বোঝার জন্য আমরা প্রথমে কপারের যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা দেখে নেব। কপারের পূর্বে নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাসটি আছে সেটা হচ্ছে আর্গন, যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টি, রাইট। আর আমরা জানি প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসের জন্য সর্বশেষ অরবিটালটা হচ্ছে পি অরবিটাল। এখন সেটা যদি 3 নম্বর পর্যায়ে থাকে তাহলে 3p, যদি 4 নম্বর পর্যায়ে থাকে তাহলে 4p, যদি 5 নম্বর পর্যায়ে থাকে তাহলে 5p। মানে সর্বশেষ যেই অরবিটালটা সেটা হচ্ছে পি অরবিটাল। এই আর্গনটা হচ্ছে 3 নম্বর পর্যায়ে। প্রথমে থাকে হিলিয়াম, তারপরে হচ্ছে নিয়ন যেটা হচ্ছে 2 নম্বর পর্যায়, আর এরপরে হচ্ছে আর্গন, রাইট। তো আর্গন যেহেতু 3 নম্বর পর্যায়ে, তো আর্গনের সর্বশেষ যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কোথায় থাকবে? 3p6 এ থাকবে। এটা যদি তোমরা বুঝো, তারপরের যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা তোমরা ইজিলি করতে পারবে। অর্থাৎ তোমাকে সেই 1s2 থেকে শুরু করে পুরোটা ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই, এতে তোমার সময়টা বেঁচে যাচ্ছে। এই 3p6 পর্যন্ত তোমাকে কিন্তু আর ইলেকট্রন বিন্যাস করতে হচ্ছে না, এরপর থেকে তুমি ইলেকট্রন বিন্যাসটা করে যাবা। ওকে, এখানে 3p6 পর্যন্ত ইলেকট্রন হচ্ছে টোটাল 18টা, কিন্তু আমাদের যে ইলেকট্রন বিন্যাসটা সেটা কোন পর্যন্ত করতে হবে? 29 পর্যন্ত করতে হবে, রাইট। ওকে, তো 3p6 পর্যন্ত হচ্ছে 18, তারপর কোথায় যাবে? তারপর অবশ্যই 4s এ যাবে, কারণ 4s হচ্ছে নিম্ন শক্তি স্তর। তারপরে হচ্ছে 3d। এখন 4s এ কয়টা ইলেকট্রন যাবে? এমনিতে 4s যেহেতু নিম্ন শক্তি স্তর, তো এখানে তোমার ধরতে পারো যে 2টা ইলেকট্রন যাচ্ছে, তাহলে বাকি থাকে কয়টা? বাকি থাকে 9টা। তো এই ডিতে যাবে 9টা। কিন্তু অরবিটালগুলো কি এভাবে থাকে? কখনো থাকে না। অরবিটালগুলো সবসময় কিভাবে থাকে? হয়তো অর্ধপূর্ণ, না হলে পূর্ণ অবস্থায় থাকতে চায়, কারণ তখনই পরমাণুটা বেশি স্থিতিশীল হয়। যে কারণে এখানে 4s2 না হয়ে এখানে থাকে কয়টা? একটা ইলেকট্রন যায়, আর এই জায়গাতে কয়টা ইলেকট্রন আসে? 10টা ইলেকট্রন থাকে, যে কারণে ডি অরবিটালটা একদম স্থিতিশীল অবস্থায় চলে আসে। এটাই হচ্ছে কপারের মূল ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসটাই তোমার পরীক্ষার মধ্যে দিয়ে দিতে পারে। এখানে এই 3p6টা আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য উল্লেখ করেছিলাম, কিন্তু পরীক্ষার প্রশ্নে এভাবে সরাসরি একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে দিবে যে কপারের ইলেকট্রন বিন্যাস নিচে কোনটা, তখন তোমার কিন্তু এটা বুঝে নিতে হবে যে কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা, এটাই হচ্ছে অরিজিনাল। সেখানে কিন্তু তোমার 4s2 প্লাস 3d9ও দেওয়া থাকবে, কিন্তু সেটা কিন্তু সঠিক উত্তর হবে না। ওকে, এটা ছিল আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস। এখন যদি তোমাকে বলা হয় সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা কত, তো সর্ববহিস্থ স্তর কি এখানে 3d? না, 3dতে সর্বশেষে ইলেকট্রন ঢুকেছে, কিন্তু সর্ববহিস্থ স্তর হচ্ছে কোনটা? 4s। যে কারণে 4s এর মধ্যে যে ইলেকট্রনটা আছে, একটা ইলেকট্রন আছে, যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। কিন্তু যদি বলা হয় সর্বশেষ ইলেকট্রন, তো সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করে কিন্তু ডিতে, কারণ এই 4sটা নিম্ন শক্তি স্তর, এই জন্য 4s আগে ইলেকট্রন প্রবেশ করে। এটা কার নীতি বলতো? আফবাউয়ের নীতি। আফবাউয়ের নীতি অনুসারে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে, আর উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করে। ওকে, তো এখন এখানে বলা হয়েছে কপার 2+ এর শেষ ইলেকট্রনের জন্য সঠিক হলো কোনটা। কপার 2+ বলতে মানে কপারে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিছে। যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে সর্বপ্রথম কোন ইলেকট্রন যাবে? সর্বপ্রথম এই 4s এর মধ্যে যে ইলেকট্রনটা সেটা যাবে, কারণ এটা কি সর্ববহিস্থ স্তর। তো সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনটা কি আগে যাবে। তাহলে এখন কয়টা হয়েছে? এখন কপার প্লাস হয়েছে, কপার প্লাস হয়েছে, কপার 2+ হয় নাই। কপার 2+ হলে 2টা ইলেকট্রন ছাড়তে হবে। তো দ্বিতীয় ইলেকট্রনটা কোথা থেকে যাবে? ডি অরবিটাল থেকে যাবে। তো ডি অরবিটালে এখন ইলেকট্রন সংখ্যা কয়টা থাকবে? এখন ইলেকট্রন সংখ্যা থাকবে 9টা। তো এটাই হচ্ছে কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস। এখন এই জায়গাতে বসে কপারের শেষ ইলেকট্রন যেটা, এখানে যেহেতু এন এল এম এস আছে, সেহেতু আমরা বুঝতেই পারছি এখানে 4টা কোয়ান্টাম সংখ্যা তারা চাচ্ছে। তো কপার 2+ এর শেষ ইলেকট্রনটা কোথায় আছে? ডি অরবিটালে আছে। আর ডি অরবিটালে অরবিটাল সংখ্যা কয়টা? 5টা। এটা হচ্ছে ডি অরবিটাল। এখন ডি অরবিটালে কয়টা ইলেকট্রন ঢুকছে? 9টা ইলেকট্রন ঢুকেছে। এখন এই ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে?
এখানে যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলো কি সবগুলাই সমশক্তি সম্পন্ন, আর সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন প্রবেশ করে। আর হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে? সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে চায় এবং প্রত্যেকটা অযুগ্ম ইলেকট্রনের স্পিন কি হয়? একমুখী হয়। তাহলে এই ইলেকট্রনগুলো কিভাবে ঢুকবে? এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা, সর্বাধিক অযুগ্ম অবস্থায় আসছে না? 5টা কিন্তু ঢুকে গেছে এবং সবগুলো কি একমুখী স্পিন হয়েছে। 5টা গেছে, এখন আগে আছে কয়টা? 4টা ইলেকট্রন বাকি আছে। সেই 4টা ইলেকট্রন কিভাবে যাবে? এভাবে যাবে, তারপর এভাবে, তারপর এভাবে, তারপর এভাবে। এগুলো কি একমুখী অবস্থায় আছে কিন্তু উল্টো দিকে। ওকে, তো এখন সর্বশেষ ইলেকট্রন কোনটা বলো তো? সর্বশেষ ইলেকট্রন হচ্ছে এই যে এইটা। এই ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু এটা হচ্ছে 3D9, সেহেতু আমরা বলতে পারি n = 3, কারণ সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে? 3 নম্বর কক্ষপথে আছে। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? n = 3। যেহেতু n = 3, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l = কি হবে? n-1। n-1 মানে 3 - 1 = কত হবে? 2 হবে। তো n এর মান 2। তো এখানে দেখো n এর মান 3, l এর মান 1। এই জায়গাতে n এর মান 3, l এর মান 1। এই জায়গাতে n এর মান 3, এই জায়গাতে l এর মান 3, যেটা কখনোই সম্ভব না। আর এই জায়গাতে n এর মান 3, l এর মান 2, যেটা আমাদের এই শর্তের সাথে মিলে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর কি হবে? খ নাম্বার হবে। বাকিটা দেখার এতটাও প্রয়োজন নেই, কারণ আমাদের দুইটা মিলে গেছে। যদি তোমার মনের মধ্যে প্রশ্ন জাগে যে না পরীক্ষায় ব্ল্যাঙ্কও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে তুমি বাকিটাও চেক করতে পারো। তবে এখন পরীক্ষায় ব্ল্যাঙ্ক প্রশ্ন বা ডাবল কোয়েশ্চেন খুব একটা দেয় না, তারপরও সেফ খেলা ভালো। তো তুমি বাকিটাও চেক করে দেখবে। এরপর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এল এর মান যদি 2 হয়, তাহলে এম এর মান কি হবে? এম এর মান কোত্থেকে শুরু হবে? -2 থেকে শুরু হবে, রাইট? -2, -1, 0, +1, +2, এভাবেই আমরা মূলত লিখে থাকি। কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কখনো নির্দিষ্ট মান হয় না, স্পিন কোয়ান্টাম সংখ্যারও কখনো নির্দিষ্ট মান হয় না। কখনো সেটা +12, কখনো সেটা -12। এখন +12 কখন? যখন সেটা উপরের দিকে থাকে, অর্থাৎ এই মুখী থাকে ইলেকট্রনের স্পিনটা, তখন সেটা হচ্ছে +12। আর যখন ওই ইলেকট্রনের স্পিনটা এই মুখী থাকে, তখন সেটা হচ্ছে -12। ওকে, এটা হচ্ছে এস এর মানে। এখানে এস এর মানটা ক্লিয়ার। যেহেতু এই ইলেকট্রনটা নিচের দিকে আছে, তার মানে -12, তো এস এর মানটা আমাদের এখানে মিলে গেছে। কিন্তু এখন তোমরা এই জায়গাতে ঘাবড়ে যাবে যখন তোমরা এখানে ডি এর ভ্যালুগুলা বসাবে। -2, -1, 0, আর এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 2, মানে +1, +2। তো এখানে তোমার প্রশ্ন হবে যে এখানে তো আমার +1 হওয়ার কথা, +2 কেন হয়েছে, রাইট? কিন্তু এটা কিন্তু ভুল না, কারণ নেগেটিভ কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কখনোই নির্দিষ্ট না। কেউ কেউ আছে এখান থেকে শুরু করে 0, তারপর 1, তারপর 2, তারপর -1, তারপর -2, আবার অনেকে উল্টা দিক থেকে শুরু করে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। 3টা কোয়ান্টাম সংখ্যা মিলে গেছে, তার মানে সঠিক উত্তর কি? খ নাম্বারটা। আবার এটা ব্ল্যাঙ্ক দিয়ে এসো না, এটা কিন্তু ব্ল্যাঙ্ক না, কারণ নেগেটিভ কোয়ান্টাম সংখ্যার মান নির্দিষ্ট না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি কোনটা ফলো করবো, এভাবে ফলো করবো নাকি এভাবে ফলো করবো? তোমার প্রথম কাজ হচ্ছে এই যে 3টা কোয়ান্টাম সংখ্যা সেটা মেলানো, যে স্পিন কোয়ান্টাম সংখ্যাটা তোমার মিলছে কিনা। কারণ স্পিন কোয়ান্টাম সংখ্যা তো নির্দিষ্ট না হলেও সেটা নির্ণয় করা খুবই সহজ, কারণ উল্টোটা হচ্ছে -12 আর সোজাটা হচ্ছে +12। কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা একাধিক থাকে, 0 থেকে প্রশ্নদাতা যেভাবে শুরু করবে সেভাবেই সেটার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা হবে। কিন্তু তুমি সর্বদা কি করবা? সর্বদা সংখ্যা রেখার বিষয়টাই ফলো করবা, যে 0 এই পাশে মাইনাস, 0 এই পাশে প্লাসগুলা তুমি যখন নিজে করবা, ঠিক আছে? এটা তোমাদের জানা দরকার ছিল, যে জন্য আমি এই প্রশ্নটা এখানে এনেছি। যে অনেকেই হয়তো এটাকে ভুল ভেবে বা ব্ল্যাঙ্ক ভেবে বাদ দিয়ে দিতে পারে, কিন্তু এটা ব্ল্যাঙ্ক না। পরবর্তী যে প্রশ্নটা আছে সেখানে বলা হয়েছে কোনটি n-তম শক্তি স্তরের মোট অরবিটালের সংখ্যা প্রকাশ করে, যেটা আমরা পূর্বে দেখে এসেছি। n-তম শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা প্রকাশ করে n² দিয়ে, রাইট? তো n² বলতে এখন আমরা যদি এখানে n এর মান 2 ধরি, তাহলে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 4টা। কি কি থাকে? s আর p। s এ হচ্ছে একটা অরবিটাল, p তে হচ্ছে 3টা অরবিটাল, তার মানে টোটাল কয়টা? 4টা অরবিটাল। ওকে, কিন্তু এখানে এই সূত্রটা প্রয়োগ করা হয় নাই, এখানে ধারার একটা সূত্র দেওয়া হয়েছে। এখন এটা তুমি কিভাবে নির্ণয় করবা? অবশ্য সবাই তোমাকে এটা মুখস্থই করতে বলবে, বাট আমি তোমাকে বুঝিয়ে দিব এখানে সঠিক উত্তর কোনটা এবং কিভাবে সেটা হয়েছে। যেহেতু n² হচ্ছে শক্তি স্তরের মোট অরবিটালের সংখ্যা, আমরা n এর মান ধরলাম 2 এবং মোট অরবিটালের সংখ্যা কত হয়েছে? 4। এখন অপশনে যে n গুলো আছে সেই n গুলোতে যদি আমি n এর ভ্যালুগুলো বসিয়ে দেই, বসিয়ে দেওয়ার পর যদি আমরা 4 পাই, যেটাতে পাবো সেটাই তো সঠিক উত্তর হবে, রাইট? কারণ এখানে যেটা বলেছে এই সূত্র দিয়েও সেটাই প্রকাশ করছে, তাই না? ওকে, 1 নম্বর অপশনে যদি আমি 2 বসাই, তাহলে এইটা 2 কেটে 1 হয়ে যাচ্ছে। তারপর 1
প্লাস 2n, n এর মান যদি 2 হয় তাহলে এখানে 2n কত হবে, 2 দুগুণে 4 হবে, আর 4 থেকে -2 চলে গেলে থাকে কত, 2 থাকে। তো 2 আর 1 যোগ করলে 3, আর 3 একে 3। তো এটা কি হচ্ছে, হচ্ছে না, তার মানে এটা সঠিক উত্তর না। এখন খ নাম্বার অপশনে বসাও। খ নাম্বার অপশনে যদি আমি 2 বসাই তো এখানেও সেম ভাবে 1 হয়ে যাচ্ছে, তারপর ব্র্যাকেটে 1 থাকছে, আর এখানে প্লাস, তারপর 2n যদি গুণ করি তাহলে কত হয়, 4, 4 থেকে 1 চলে গেলে থাকে কত, 3 থাকে, রাইট। তো 3 + 1 কত হয়, 4 হয়, আর 4 এর সাথে 1 গুণ করলে কত হয়, 4 হয়। যেহেতু এখানে 4 এবং n স্কোয়ার দিয়েও আমরা 4 পাচ্ছি, তার মানে সঠিক উত্তর কোনটা হবে, খ নাম্বার অপশনটা। এখন বাকিগুলোতে দেখো কোথাও না কোথাও চেঞ্জ আছে, এখানে -1 ছিল, এখানে +1 আছে, এখানে -1 ঠিকই আছে, বাট এই জায়গায় 1 ছিল, এই জায়গায় 1 ছিল, এই জায়গায় 2 চলে আসছে। তার মানে আলটিমেটলি খ নাম্বারের আনসারটাই সঠিক হবে, বাকিগুলোতে তুমি n এর ভ্যালু বসালেও সেটা সঠিক হবে না। এখান থেকে আরেকটা প্রশ্ন শিখে নাও, এটা হচ্ছিল n তম শক্তি স্তরের মোট অরবিটালের সংখ্যা। এখন তোমাকে যদি বলা হয় n তম শক্তি স্তরের মোট ইলেকট্রনের সংখ্যা কত হবে, তখন তোমার সেই সূত্রটা কি হবে, 2n স্কোয়ার হবে। এখন এখানে আমরা n এর ভ্যালু কত ধরেছিলাম, 2 ধরেছিলাম, তো এখানেও 2 ধরো, তাহলে 2 × 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 8। এখন দেখো তো এই শক্তি স্তরে 8টা ইলেকট্রন হচ্ছে কিনা। পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, 6টা, এস অরবিটালে থাকে কয়টা, 2টা, তো 6 আর 2 যোগ করলে কত হয়, 8টি ইলেকট্রন, 8টি ইলেকট্রন হয়। সুতরাং n তম শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বললে সূত্র হচ্ছে 2n স্কোয়ার, আর যদি বলা হয় অরবিটালের সংখ্যা তাহলে সূত্র হচ্ছে n স্কোয়ার, এবং এই খ নাম্বার অপশনটি। আশা করি ক্লিয়ার। আব্বাউ নীতি অনুসারে নিচের কোন ক্রমটি সঠিক। আব্বাউ কি বলেছেন, সে বলেছে ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এখন নিম্ন শক্তি স্তর কোনটা আর উচ্চ শক্তি স্তর কোনটা সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা আমরা বুঝবো এস, পি, ডি, এফ এই চারটার ভ্যালু দিয়ে। এস এর ভ্যালু কত, 0, পি এর ভ্যালু কত, 1, ডি এর ভ্যালু কত, 2, এফ এর ভ্যালু কত, 3। এখন তোমার কাজ কি, এখন এই যে এখানে 4s, 3d, 4p আছে, সেই জায়গাতেই SPDF এর ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পরে দেখতে হবে যে সেটা সঠিক কিনা। এখানে 4s বলছে, তার মানে s এর মান যদি 0 হয় তাহলে 4 + 0 করলে 4 আসে। 3 এর ক্ষেত্রে d এর মান কত, 2, 3 আর 2 যোগ করলে কত আসে, 5 আসে। তো এটা 4, এটা হচ্ছে 5, তারপর p এর ভ্যালু কত, p এর ভ্যালু হচ্ছে 1, তো 4 এর সাথে 1 যোগ করলে কত আসে, 5 আসে। এই অপশনটা আর এই অপশনটা সেম অরবিটাল দিয়ে কিন্তু প্রকাশ করা হয়েছে, যার মধ্যে 4s এর ভ্যালু হচ্ছে 4 আর 3d এর ভ্যালু হচ্ছে 5, তো 5 তো 4 থেকে বড়, যেখানে এই চিহ্নটার সাথে এই চিহ্নটা মিলতেছে না, সুতরাং এটা বাদ। এখানে দেখো 4d বলছে, d এর ভ্যালু হচ্ছে 2, তো 4d এর ভ্যালু হচ্ছে 6, আর 5s এর ভ্যালু কত, 5s এর ভ্যালু হচ্ছে 5, যেটা উল্টা চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। 5s কি 4d থেকে বেশি শক্তিশালী না, সুতরাং এই অপশনটাও বাদ। এখানে 5s ঠিক আছে, 5s এর হচ্ছে 5, 5p হচ্ছে 6, আর 4d কত, 4d হচ্ছে 6, রাইট, 4dও 6। তো এখন সঠিক উত্তর কোনটা হবে, এখানেও 6 6 আছে, এখানে 5 5 আছে, তো ক নাম্বার সঠিক নাকি গ নাম্বার সঠিক? অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা। এর কারণ হচ্ছে যখন n প্লাস l এর মান সমান হয়, n প্লাস l এর মান দুইটা অরবিটালের ক্ষেত্রে একই হয়, তখন যেটার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বেশি সেটা হচ্ছে বেশি শক্তিশালী, আর যেটার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম অর্থাৎ n এর মান কম সেটা হচ্ছে কম শক্তিশালী। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 5, আর এখানে হচ্ছে n এর মান 4, যেটা 5 এর থেকে কম, সুতরাং 5p বেশি শক্তিশালী, তারপর হচ্ছে 4d। তো আর এখানে 4 হচ্ছে n এর মান আর 3 হচ্ছে n এর মান, যেখান থেকে দেখাই যাচ্ছে 3 এর থেকে 4 এর মানটা বেশি, সুতরাং শক্তিশালী কোনটা বেশি, 4p বেশি, এই জন্য সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটি। এভাবে তুমি এখন যত বেশি সম্ভব কোশ্চেনগুলা সলভ করবা, তাহলেই হবে। 3d অরবিটালের জন্য n প্লাস l সমান কি, এটা নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ পূর্বে আমরা দেখেছি n এর মান কি, n এর মান হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এই 3, আর l এর মান কোনটা, এই d এর যে ভ্যালুটা সেটা। d এর জন্য l এর মান কত, d এর জন্য l এর মান হচ্ছে 2, তাহলে 3 + 2 = হচ্ছে 5। একই শক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রন বন্টনের ক্ষেত্রে কোন নীতি প্রযোজ্য? কি বলছে, একই শক্তি সম্পন্ন, যেটার আরেকটা শব্দ হচ্ছে সমশক্তি সম্পন্ন।
সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে কার নীতি অনুসরণ করে ইলেকট্রন প্রবেশ করে? হুন্ডের নীতি অনুসরণ করে ইলেকট্রন প্রবেশ করে, যেটা আমি কপারের ইলেকট্রন বিন্যাসেই বুঝিয়ে এসেছে। তাহলে সঠিক উত্তর কি হবে? হুন্ডের নীতি। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যা কোথেকে শুরু হয়? অবশ্যই 0 থেকেই শুরু হয়। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 থেকে কোন পর্যন্ত যাবে বলতো? 0 থেকে n-1 পর্যন্ত। কারণ যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 হয় তখন সেখানে এল এর মান কি হয়? 0, 1, 2 এই পর্যন্ত যায়। তার মানে 3 থেকে 1 মাইনাস হচ্ছে। তাহলে সঠিক উত্তর কি হবে? খ নাম্বারটা। এভাবেই তুমি প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে পড়বে। প্রথম কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংকের মধ্যে দেখা কোত্থেকে প্রশ্নগুলো ভর্তি পরীক্ষায় এসেছে, তারপর সেই টপিকটাকে ফোকাস করে যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন সলভ করে ফেলা। তাহলেই তুমি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে এবং ভালো একটা ফলাফল করতে পারবে, ইনশাল্লাহ চান্সও পেয়ে যেতে পারো। নিচের কোনটি সঠিক বিন্যাস? এই বিন্যাসটাও কিন্তু আগের বিন্যাসটার মতোই। এখানে দেখো 4f, f এর ভ্যালু হচ্ছে কত? 3, তো 4f যোগ করলে কত আসে? 7। 5d, d এর ভ্যালু হচ্ছে 2, তো 5d যোগ করলে কত আসে? 7। 6p, p এর ভ্যালু হচ্ছে 1, তো 6p যোগ করলে কত আসে? 7। 7s, 7s s এর ভ্যালু হচ্ছে 0, তো 7s যোগ করলে কত আসে? 7। সবগুলাই 7। আর এই অরবিটালগুলাই প্রত্যেকটা অপশনে দেওয়া আছে। এখন বলো কোন বিন্যাসটা সঠিক হবে? এটা আপবাউ নীতি অনুসরণ করেই আমাদেরকে বের করতে হবে। কারণ আপবাউ নীতিতে কি হয়? নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করে আর উচ্চ শক্তি স্তরে পরের ইলেকট্রন প্রবেশ করে। তো এখানে যেহেতু সবগুলোর ভ্যালু সমান, সেহেতু আমাদের দেখতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা কার বেশি। যেটার বেশি সেটাই হচ্ছে উচ্চ শক্তি স্তর, আর যেটার সব থেকে কম সেটা হচ্ছে কি? নিম্ন শক্তি স্তর। এখান থেকে দেখা যাচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 হচ্ছে সব থেকে ছোট এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা 7 হচ্ছে সব থেকে বড়, যে কারণে 7 হচ্ছে উচ্চ শক্তি স্তর, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 5d, তারপর হচ্ছে 4f। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার ক। পূর্বে যে প্রশ্নগুলো সলভ করলাম সেটা ছিল টাইপ 3 এর অন্তর্গত যে প্রশ্নগুলি সেগুলো। এই ক্লাসটা করার পর তোমার ফরজ কাজ হচ্ছে পরবর্তী ক্লাস আপলোড করার আগ পর্যন্ত এখানে যতগুলি টাইপ নিয়ে আলোচনা করছি এবং আলোচনা করব সবগুলি টাইপের উপর ভিত্তি করে যত ধরনের প্রশ্ন আছে তোমার পাঠ্য বইয়ে, তোমার হাতের কাছে যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকে সবগুলি প্রশ্ন ভালো করে সমাধান করা। এবং তুমি সমাধান করেছো কিনা সেটাও আমাকে পরবর্তী ক্লাসে কমেন্ট করে জানাবে যে আমি আগের ক্লাসের সবগুলি পড়া কমপ্লিট করেছি, নিজের সমাধান করেছি। ঠিক আছে? গুণগত রসায়ন থেকে চতুর্থ টাইপের যে ধরনের কোশ্চেনগুলো এসে থাকে তার মধ্যে হচ্ছে শিখা পরীক্ষা, আয়ন শনাক্তকরণ, দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল। এই তিনটা টপিক থেকে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন এসে থাকে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ। এখান থেকে যেরকম তাত্ত্বিক প্রশ্ন আসে সেমনি গাণিতিক প্রশ্ন এসে থাকে। গাণিতিক প্রশ্নের জন্য দ্রাব্যতা এবং দ্রাব্যতার যে গুণফলটা সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। নিচের কোনটি শিখা পরীক্ষা প্রদান করে না? পটাশিয়াম প্লাস, কপার 2+, ক্যালসিয়াম প্লাস প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস প্লাস। কোনটা শিখা পরীক্ষা প্রদান করে না? এটার একটা নেমোনিক্স আছে। নেমোনিক্সটা হচ্ছে মাগো শিখা যে বাসায় ফিরে এলো না, যার মধ্যে শিখা এবং না দিয়ে আমরা বুঝতে পারছি যে এরা শিখা পরীক্ষায় কোনো প্রকার বর্ণ দেয় না বা শিখা পরীক্ষা প্রদান করে না। কারা করে না? এই মা দিয়ে ম্যাগনেসিয়াম, এই যে দিয়ে জিঙ্ক, এই বাসায়ের বা দিয়ে বেরিলিয়াম, ফিরের ফি দিয়ে আয়রন 2+ এবং আয়রন 3+, আর এলো দিয়ে তুমি মনে রাখতে পারো অ্যালুমিনিয়াম। তার মানে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন 2+, আয়রন 3+, অর্থাৎ ফেরিক ফেরাস, এগুলো কি করে না? এগুলা শিখা পরীক্ষায় কোনো প্রকার বর্ণ দেয় না। তাহলে এখানে কোনটা বর্ণ দেয় না বলতো? বর্ণ দেয় না ম্যাগনেসিয়াম প্লাস প্লাস। শিখা পরীক্ষায় সোডিয়াম কি রং দেয়? তো শিখা পরীক্ষায় যারা রং দেয় তারা আবার কি ধরনের রং দেয় সেটাও কিন্তু তুমি একটা নেমোনিক্সের সাহায্যে মনে রাখতে পারো। এটার নেমোনিক্সটা কি? এটার নেমোনিক্সটা হচ্ছে শশী পাবে, কাউসার কেলাবে, শালাকে। এই নেমোনিক্স দিয়ে তোমরা কি শিখছো? এই নেমোনিক্স দিয়ে তোমরা শিখছো তাদের নাম যারা শিখা পরীক্ষায় রং দেয় এবং শিখা পরীক্ষায় কি রং দেয় সেটা। এই স দিয়ে প্রথমেই হচ্ছে সোডিয়াম অর্থাৎ Na, এটাকে তোমরা দুন্তার সৌকার শো দিয়েও বানানটা পড়তে পারো যে শশী, তাহলে বেশি ভালো হয়। সোডিয়াম, সোডিয়াম কি ধরনের বর্ণ দেয়? এই দুন্তার শো দিয়েই সোনালি হলুদ বর্ণ দেয়। তারপর এই পা দিয়ে হচ্ছে পটাশিয়াম অর্থাৎ কে, এই বে দিয়ে হচ্ছে বেগুনি। এই পটাশিয়াম কি ধরনের বর্ণ দেয়? বেগুনি বর্ণ দেয়। কাউসারের কা দিয়ে হচ্ছে কপার। এই কপার কি ধরনের বর্ণ দেয়? সবুজ বর্ণ দেয়। আর এই কে দিয়ে হচ্ছে
ক্যালসিয়াম। ক্যালসিয়াম শিক্ষা পরীক্ষায় কি ধরনের বর্ণ দেয়? লয়কা লা দিয়ে মনে রাখবে, লাল বর্ণ দেয়। আর এই দন্তাস হচ্ছে স্ট্রনসিয়াম, এটাও কি লাল বর্ণ দেয়। এটা সারাকে না, এটা তুমি শালাকে দিয়ে মনে রাখবে। এখানেও দন্তাস দিয়ে বোঝাচ্ছে স্ট্রনসিয়ামকে, আর ল দিয়ে বোঝাচ্ছে লাল রং দেয়। এখন প্রশ্ন হচ্ছে ক্যালসিয়ামও লাল রং দেয়, স্ট্রনসিয়ামও লাল রং দেয়। পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে তাহলে আমি বুঝবো কি করে কখন ক্যালসিয়াম লাল রং দিচ্ছে আর কখন স্ট্রনসিয়াম লাল রং দিচ্ছে। লাল রঙের পূর্বে আরো একটা শব্দ আছে, ক্যালসিয়াম দেয় ইটের মতো লাল। ক্যালসিয়াম ইটের মতো লাল, আর স্ট্রনসিয়াম হচ্ছে সূর্যের মতো লাল। যদি পরীক্ষার প্রশ্নে বলা হয় শিক্ষা পরীক্ষায় সূর্যের মতো লাল রঙকে দেয়, তাহলে সঠিক উত্তর কি হবে? স্ট্রনসিয়াম। আর যদি বলা হয় শিক্ষা পরীক্ষায় ইটের মতো লাল রঙকে দেয়, তাহলে সঠিক উত্তর কি হবে? ক্যালসিয়াম। তাহলে এখানে শিক্ষা পরীক্ষায় সোডিয়াম কি রং দেয়? সোডিয়ামের শশী দিয়ে আমরা মনে রেখেছি, সোডিয়াম সোনালী হলুদ রং দিয়ে থাকে। তাহলে ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেজলার দ্রবণের সাহায্যে কোনটি শনাক্তকরণ করা হয়? নেজলারের এই ন্যা দিয়ে মনে রাখবে অ্যামোনিয়া। বইয়ের মধ্যে যতগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোর মধ্যে অ্যামোনিয়া ছাড়া অন্য কোনো ধরনের আয়ন পরীক্ষায় নেজলার দ্রবণ ব্যবহার করা হয় না। সবগুলো দ্রবণ তোমার মুখস্থ টুরস্থ করার কোনো দরকার নাই, কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো যদি তুমি ভালো করে মনে রাখো তাহলে কিন্তু তুমি শনাক্তকরণের যে বিষয়টা সেটা কিন্তু একদম মুখস্থ ছাড়াই পারবে। এটা নিয়ে একটা সম্পূর্ণ টেকনিক ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে পূর্বে আমি আপলোড করে রেখেছি, তোমরা যারা সেই ক্লাসটা করতে চাও সেটা করে নিতে পারো। প্রতিটা ক্লাস 15 থেকে 20 মিনিটের, একবার করলেই হয়ে যাবে। আর ভবিষ্যতে আর কখনো এই টপিকগুলি মুখস্থ করতে হবে না, এমনিতেই তুমি সঠিকভাবে উত্তর করতে পারবে। কোনটিতে সম আয়ন প্রভাব বিদ্যমান? সম আয়ন বলতে মূলত কি বোঝায়? দ্রবণের দুইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিলে এদের মধ্যে বিয়োজন ঘটবে, সেই বিয়োজনের ফলে কোনো একটা নির্দিষ্ট আয়ন সৃষ্টি হবে। নির্দিষ্ট আয়ন বলতে এটা পানিতে একটা নির্দিষ্ট আয়ন দেবে, এটা পানিতে একটা নির্দিষ্ট আয়ন দেবে, এবং সেই আয়নটা অবশ্যই সেম হতে হবে। যদি সেম হয় তাহলে কি সেটা সম আয়ন। এখন একটা যৌগ দ্রবণের মধ্যে 4-5টা আয়ন দিতে পারে, আরেকটা যৌগ 2টা বা 3টা আয়ন দিতে পারে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে সেই 3টা বা 2টার মধ্যে এবং সেই 4টা বা 5টার মধ্যে এমন কোনো আয়ন আছে কিনা যেটা দুজনেই দিচ্ছে, তাহলে সেটা কি হবে? সমায়ন প্রভাব হবে। যেমন এখানে H2S এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এদেরকে যদি আমরা দ্রবণে নিয়ে যাই, পানিতে নিয়ে যাই, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে H+ এবং Cl- এই দুইটা আয়ন সৃষ্টি হয়। আর এই H2S যদি আমরা পানিতে নিয়ে যাই তো সেই ক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রেও H+ HS- এই আয়ন দিচ্ছে, তার মানে দুজনেই H+ আয়ন দিচ্ছে। এখন এই বিক্রিয়াটা তুমি এভাবেও লিখতে পারো, যে 2H+ প্লাস S2-। সেম বিষয়, এখানে দুইটা H+ আয়ন দিচ্ছে, একটা নির্দিষ্ট আয়ন তো দিচ্ছে, রাইট? কি আয়নটা দিচ্ছে? H+ আয়ন দিচ্ছে। তার মানে সম আয়ন প্রভাব কাদের মধ্যে আছে? এই H2S এবং HCl এর মধ্যে সম আয়ন প্রভাব রয়েছে। তো সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার। একটি দ্রব নিচের কোন শর্তানুযায়ী অধঃক্ষেপিত হয়? অধঃক্ষেপণের শর্তটা নির্ভর করে এই KIP-র উপর। KIP-র উপর অধঃক্ষেপণের শর্তটা নির্ভর করে। KIP যদি KSP-র সমান হয় তো সম দিয়ে মনে রাখবে সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ KIP এবং KSP সমান হলে সম্পৃক্ত দ্রবণ হয়। যদি KIP KSP থেকে ছোট হয়, KIP KSP থেকে ছোট হয়, সেক্ষেত্রে অসম্পৃক্ত দ্রবণ হয়। কি হয়? অসম্পৃক্ত, কারণ KIP ছোট। যখন KIP KSP থেকে বড় হয় তখন সেটার অধঃক্ষেপণ ঘটে, অর্থাৎ অধঃক্ষিপ্ত হয়। অ্যালুমিনিয়াম 2SO4 এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতার গুণফল কত? দ্রাব্যতার গুণফল নির্ণয় করা অত্যন্ত সহজ। অনেকেই এই যৌগের বিক্রিয়াটা ভাঙার পর দ্রাব্যতার গুণফল নির্ণয় করে। বিক্রিয়া ভাঙার কোনো দরকার নাই, তুমি এটা খুব সহজেই নির্ণয় করতে পারবে। সেটা কিভাবে নির্ণয় করবে? প্রথম কাজ হচ্ছে এখানে L এর সাথে যে 2 আছে এবং SO4 এর সাথে যে 3 আছে সেই দুটাকে যোগ করে দাও। তো 2 আর 3 যোগ করলে আসে কত? 5। এই 5 হচ্ছে মূলত S এর পাওয়ার। তো S এর পাওয়ার 5 কোনটাতে আছে? একটাতেই আছে, সেটা হচ্ছে ঘ নাম্বার। সঠিক উত্তর কোনটা? ঘ নাম্বার, এটাই হবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে 108 সেটা কিভাবে করবে, এটা আমি তোমাকে পরবর্তী প্রশ্নে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে Ag2C2O4 এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতার গুণফল কত? এই জায়গাতে তোমাদের একটা জিনিস জানতে হবে, যখন যৌগ সৃষ্টি হয় সেই যৌগের মধ্যে কিন্তু একজন আরেকজনের যোজনীকে দান করে। যেরকম এই প্রশ্নের মধ্যে এখানে অ্যালুমিনিয়াম কি 2+? অ্যালুমিনিয়াম কি 2টা ইলেকট্রন ত্যাগ করে? না। এই 2টা কার?
SO4 এর SO4 এর সেই 2টা কে নিয়েছে, অ্যালুমিনিয়াম নিয়েছে। আর অ্যালুমিনিয়াম মূলত কি থাকে, অ্যালুমিনিয়াম 3+ থাকে, তো এই 3টা কে নিয়েছে, এই SO4 নিয়েছে। সেম ভাবে এখানে এই সিলভার যে 2 নিয়েছে, সেই 2টা কার, সেই 2টা হচ্ছে এই C2O4 এর, C2O4 এর 2 নিয়েছে। তাহলে সিলভার কত, সিলভার হচ্ছে Ag+, তার মানে 1। সুতরাং এই যৌগটাকে তুমি এইভাবে সাজাতে পারো, Ag2C2O4 এইভাবে। সুতরাং এখানে কি আছে, 1 আছে। সিলভারের যে যোজনী 1 সেটা নিয়েছে C2O4, আর C2O4 এর যেই যোজনী অর্থাৎ -2 যেটা, সেটা নিয়েছে সিলভার। এখন তোমার কাজ কি, এখন সেই আগের মতো এই 1 এবং এই 2 কে প্লাস করে দাও। 1 + 2 করলে হয় কি 3, আর এই 3 টাকার পাওয়ার, S এর পাওয়ার। S এর পাওয়ার 3 কোনটাতে কোনটাতে আছে, ক নাম্বার এবং ঘ নাম্বারে আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই 2টা নিছো না, এই 2 এর উপর এই 2 কে পাওয়ার দিবা, এই 1 এর উপর আবার 1 কে পাওয়ার দেবা। পাওয়ার দেওয়ার পর সেটাকে গুণ করে দেবা। গুণ করে দিলে কত আসে, 2 এর উপর 2 পাওয়ার দিলে কত আসে, 4, আর 1 এর উপর 1 পাওয়ার দিলে কত আসে, 1, রাইট? 4 একে 4 আসে, অ্যান্ড এই S3। তাহলে সঠিক উত্তর কি হবে, ক নাম্বারটা। এখন এইটা সঠিক কিনা সেটা তোমাকে প্রমাণ করতে হবে। আমি প্রমাণ করে দিচ্ছি, এই প্রশ্নটা দিয়ে প্রমাণ করে দিচ্ছে। এখানে 2 এর উপর 2 স্কোয়ার আগের মতো, গুণ 3 এর উপর কি হবে, 3 স্কোয়ারই হবে, ঠিক আছে। তারপর এই S⁵ যেটা, S⁵ আমি এখানে লিখলাম। 2 এর সাথে স্কোয়ার করলে কত আসে, 2 দুগুণে 4 আসে। 3 এর কিউব করলে আসে 27, রাইট? এখন 27 এর সাথে তুমি 4 গুণ করো, তাহলে কত আসবে, 108 আসবে। বিশেষ না হলে তুমি করতে পারো, 27 এখানে 4, 4 × 28 8, হাতের আছে 2, 4 দুগুণে 8 আর 2 হচ্ছে 10, তো 108 আর এই S⁵ মিলছে? মিলে গেছে। কিন্তু তোমার প্রথম কাজ হচ্ছে যৌগটা ভালো করে বুঝতে পারা। এখানে তো ব্র্যাকেট দেওয়া ছিল, সেজন্য সহজেই বোঝা গেছে অ্যালুমিনিয়ামের সাথে 2 আছে আর SO4 এর সাথে 3 আছে, কিন্তু এই জায়গার মধ্যে সেটা বোঝা যাচ্ছিল না, সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হয়েছে। পরীক্ষার মধ্যে 2 ধরনের কোশ্চেনই থাকতে পারে। বইয়ের মধ্যে যতগুলো KSP নির্ণয়ের জন্য যৌগ আছে সেগুলো ভালো করে পড়ে নেবা, এটাও কিন্তু বইয়ের মধ্যে আছে। M2X3 লবণের দ্রাব্যতা 1.1 × 10⁻² মোল পার লিটার হলে এর KSP কত হবে? এটা কিন্তু একটা গাণিতিক প্রশ্ন। এখানে দেখো M2X3, M একটা মৌল, X আর একটা মৌল, আর এই 2টা কি হচ্ছে, এই 2টা হচ্ছে X এর যোজনী আর 3টা হচ্ছে M এর যোজনী। সুতরাং তুমি বুঝতেই পারতেছো এটার জন্য KSP কত হবে, 108 S⁵, কারণ 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, রাইট? ওকে, তো এখন বলছে KSP কত হবে। তো KSP কত হবে, KSP হবে 108 গুণ S এর ভ্যালু কত, S এর ভ্যালু যেটা, এটা তুমি বসাবা আর উপরে 5 তুমি পাওয়ার করে দেবা। পাওয়ারটা tan 1/2 এর সাথে গেলে কি হবে, 10⁻−10 হবে, কারণ 5 দুগুণে 10। আবার এই 5 যদি এই 11-র সাথে যায় তাহলে কত হবে। এটাকে করার একটা সহজ উপায় হচ্ছে, এই 11-র সাথে 11 তুমি 5 বার গুণ করবা, এটাই তো, তাই না? সেটা তুমি কিভাবে করবা, 11 আর 11 তুমি জানো 121, তাই না? তো আমি এখানে 121 লিখলাম। কয়টা চলে গেল, 11, 2টা 11 চলে গেল। আবার 11 11 কত, 121, 4 বার চলে গেল। তো এটাকে গুণ করে ফেলো, একের সাথে 121কে গুণ করলে 121ই থাকবে, তারপর একটা শূন্য, এরপর 2 দিয়ে 121কে গুণ করলে কি হবে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, অর্থাৎ ডাবল, তারপর 2টা শূন্য। এখন আবার 1 দিয়ে 121কে গুণ করো, তাহলে কত আসবে, এই 121ই আসবে। এখন যোগ করার পর এটা 1, এখানে কত আসে 4, তারপর 1 আর 4 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 6, 2 আর 2 যোগ করলে 4, আর এইখানে থাকছে 1। এর সাথে 11 গুণ করতে হবে। এই 11টা তুমি কিভাবে গুণ করবা, যেহেতু 1 দিয়ে গুণ করছো, সুতরাং এখানে আমাদের সহজভাবে আমরা এটা গুণ করে ফেলতে পারি, 14641, তারপর 1 গড় বাদ দিয়ে আবার এটাকে লিখতে পারি 14641, রাইট? এখন প্লাস করলে কত আসে, 0 আর 1 যোগ করলে 1, 4 আর 1 যোগ করলে 5, 6 আর 4 যোগ করলে কত আসে, 10-এর 0, হাতের আছে 1, 4 আর 6 যোগ করলে 10-এর 0, আর 1 যোগ করলে 11-র 1, হাতের আছে 1, 4 আর 1 যোগ করলে 5, আর 1 6, 1, এটা আসছে। 5টা 11 আমরা গুণ করে ফেললাম,
কোনো সমস্যা নেই। বাট এদের মধ্যে কি ছিল, একটা করে দশমিক ছিল। যদি আমরা এভাবে 5টা 11 লিখি, তারপর প্রত্যেকটার মধ্যে যদি একটা করে দশমিক আসে, তাহলে আমরা কয়টা দশমিক উঠিয়েছি? 5 ঘরের দশমিক উঠিয়েছি। সুতরাং এখানে 5 ঘর পর দশমিক হবে। তাহলে 1.61051 এটা হচ্ছে আমাদের এস এর মান। পূর্বের ক্লাসে যেভাবে আমরা অঙ্ক করেছিলাম ছোট ছোট করে, এখানেও আমরা সেভাবে ছোট ছোট করে অঙ্কটা করতে পারি। এখানে মূলত ছিল কত? 108 ছিল। তার সাথে এই 1.6105 আমরা এত পুরোটা না লিখে 1.61 ধরে নিতে পারি। এখানে যেহেতু 0 ছিল, এই 0কেও আমরা একটা 1 ধরে নিতে পারি। বাকি 51 আমরা ধরতে হবে না, কারণ 5 এবং 5-এর বেশি থাকলে সেটার আগের সংখ্যার সাথে আমরা 1 যোগ করতে পারি। আর সাথে 10 টু দি পাওয়ার কত থাকছে? 10 টু দি পাওয়ার -10 থাকছে। এটা করতে গেলেও অনেক সময়ের প্রয়োজন পড়বে, সেজন্য আমি আগের অঙ্কের মতো করে এই পুরো সংখ্যা 1.611 না নিয়ে শুধুমাত্র 1.6 ধরে অঙ্কটি করব। কারণ এরপরে 1 0 আছে, তো 1 এটা খুবই কম সংখ্যক, তো সেটা আমাদের না নিলেও চলবে। এরপর এখানে 10 টু দি পাওয়ার -10 রয়ে গেল। এখন কি করব আমরা? এই 108-এর সাথে 16 গুণ করব। 108-এর সাথে 16 গুণ করব। দশমিকটা আমরা উঠিয়ে দিয়েছি। দশমিকটা কোথায় যাবে তাহলে? দশমিক যদি আমরা এখান থেকে উঠাই দিই, তাহলে এখানে গিয়ে যোগ হবে। 6 × 8 = 8, হাতের আছে 4, 6 0 0, তাহলে এখানে 4 থাকবে, 6 1 6, 0 8 0 1। এই 8 4 আর 8 যোগ করলে 12 2, হাতের আছে 1, 6 আর 1 যোগ করলে 7, এখানে 1। তাহলে এটার গুণফলটা কত হচ্ছে? 17 28। দেখো তো এরকম সংখ্যা, এই দুই সংখ্যা কোথাও আছে কিনা? অপশন নম্বর খ তে আছে। তাহলে সঠিক উত্তর কিন্তু খই হবে। কিভাবে হবে দেখো, দশমিকটা কত ঘর পরে আছে? 1 ঘর পরে, 1 এর পরে কিন্তু দশমিক। তো আমরা 1 এর পরে যদি দশমিক দেই, তাহলে কত ঘর আগে আমরা দশমিক দিচ্ছি? 3 ঘর আগে দশমিক দিচ্ছি। যখন দশমিক দিচ্ছি তখন 10 টু দি পাওয়ার যত ঘর আগে দশমিক দিচ্ছি তত হবে। আর যখন আমরা দশমিক উঠাচ্ছি তখন কি হবে? সেটা নেগেটিভ হবে। যত ঘর দশমিক উঠাচ্ছি তত ঘর নেগেটিভ হবে। তো এখন 10 কিউব আর 10 ইনভার্স 11, 11 থেকে 3 চলে গেলে কত থাকে? 8 থাকে, তাই না? 11 থেকে 3 চলে গেলে 8 থাকে। তো এখানে 10 টু দি পাওয়ার 8 চলে আসলো। তো দেখো কাছাকাছি ভ্যালু কিন্তু এটাই, 10 টু দি পাওয়ার 8, এখানে 10 টু দি পাওয়ার 8, আর এখানে 1.74 আছে। আমি চাইলে এখানে 2 ছিল, সেই 2টাকে আমি 3 বানাই দিতে পারি, 1.73। একদম কাছাকাছি পেল না? কি জন্য এখানে 1.74 হয় নাই? কারণ আমি এখান থেকে অনেকটা সংখ্যা বাদ দিয়ে দিয়েছি আমার হিসাবের সুবিধার্থে। এভাবেই তোমাকে মূলত এই বড় বড় ক্যালকুলেশনগুলো করতে হবে। এটা কিন্তু 19-20 আসছে, তার মানে এই ধরনের ক্যালকুলেশন তোমার পরীক্ষায় আসতেই পারে, কারণ 19-20 থেকে ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিতে হয়েছে। তার মানে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাকে এভাবেই স্টেপ বাই স্টেপ করতে হবে। এখানে আমি সরাসরি 11 দিয়ে আমি 2বার গুণ করে ফেলছি। 11 11 121, 11 11 121, 4বার চলে গেছে। তারপর শুধুমাত্র একটা 11 গুণ করে দিয়ে আমরা এটা পেয়ে গেছি, তাই না? আমার কথা হচ্ছে কাছাকাছি ভ্যালু পাওয়া। কাছাকাছি ভ্যালু পেলেই হলো। আমাকে একুরেট যে সেই ভ্যালুটা পেতে হবে সেটা কিন্তু না, কারণ তুমি ক্যালকুলেটর ছাড়া করতেছো, একুরেট ভ্যালু পাবা না। তুমি কাছাকাছি একটা মান পাবা, আর সেটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কি হবে? খ নাম্বার অপশনটি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 0.98 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা কত? এই তাপমাত্রায়, কোন তাপমাত্রায়? এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের হেনরি ধ্রুবক কত? হেনরি ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? যদি পরীক্ষার মধ্যে হেনরি ধ্রুবক এবং চাপ দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি মনে রাখবে দ্রাব্যতার সূত্র হচ্ছে দ্রাব্যতা সমান কে পিজি। এই পিজি দিয়ে গ্যাসের চাপ বোঝাচ্ছে। কোন গ্যাস? এখানে অক্সিজেন গ্যাসের চাপটাকে বোঝাচ্ছে। আর এই কে হচ্ছে হেনরির ধ্রুবক। তাহলে হেনরির ধ্রুবক কত? এখানে 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাটমসফিয়ার কত, অর্থাৎ পি এর মান কত? 0.98। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই পুরো সংখ্যাগুলো গুণ করা। এই 10 টু দি পাওয়ার -3কে ফালাই দেওয়া, মানে একদমই আলাদা রাখা। আর যেহেতু এখানে সবগুলো অপশনে 10 টু দি পাওয়ার 3 আছে, তার মানে তোমার 10 টু দি পাওয়ার -3 নিয়ে কোনো কাজ করার দরকারই নেই। তুমি এখান থেকে দশমিক উঠায় কাজ করবে, আবার পরবর্তীতে দশমিকটা বসাই দেবা। তো 138 গুণ 98, 8 8 64 4, হাতের আছে 6, 3 8 24, আর 6 কত? 30-এর 0, হাতের আছে 3। তো 8 কে 8 আর 3 কত? 11। এখানে একটা 0, তো 8 নং কত? 72-এর 2, হাতের আছে 7, 3 নং 27, 27 আর 7 কত? 34-এর 4, হাতের আছে
3 9 কে 9 আর 3 কত 12। এখন এটা যোগ করলে আমরা পাচ্ছি 4 2 5 3 and 1। কত ঘর আগে দশমিক উঠাইছি আমরা? দশমিক উঠিয়েছি আমরা এখান থেকে 2 ঘর আগে, এখান থেকে 2 ঘর আগে, মানে 4 ঘর আগে দশমিক উঠিয়েছে। তাহলে 4 ঘর কোথায়? 1 2 3 4, তার মানে 1.3524 এটা হবে সঠিক উত্তর। 1.3524 কোথায় আছে? 1.3524 এখানে আছে, ইন্টু 10 টু দি পাওয়ার -3, তার মানে ক নাম্বার অপশনটাই সঠিক উত্তর। বাকিগুলো দেখো কোনোটাতেই মিল নেই। একদম সহজ কিন্তু একটা অঙ্ক। তারপর একটা অঙ্ক দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম ক্লোরাইডের 60 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম দ্রবীভূত থাকলে উক্ত তাপমাত্রা ইহার দ্রাব্যতা কত? এখানে কি বলেছে? 60 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম দ্রবীভূত। এখানে দ্রবণের ভর এবং দ্রবীভূত পদার্থের ভর দেওয়া আছে গ্রাম এককে। তো দ্রবণের ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি, আর দ্রবীভূত ভরকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করে থাকে। পরীক্ষার প্রশ্নে যদি সম্পৃক্ত দ্রবণ এবং দ্রবণের দ্রবীভূত ভর দেওয়া থাকে, তাহলে সেখানে তোমরা দ্রাব্যতা নির্ণয় করবে S ইকুয়াল টু 100 গুণ m ডিভাইডেড বাই m মাইনাস m দিয়ে। mটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ভর, আর এই mটা হচ্ছে দ্রবীভূত পদার্থের ভর। তাহলে এখানে মানটা বসাই দাও। m এর মান কত? m এর মান হচ্ছে 20। এখানে কত হবে বলো তো? 60 মাইনাস 20 করলে 40 আসে, তাই না? এখন এই 20 দিয়ে আমি 40কে কাটলে কত আসবে? 2 আসবে, কারণ 20 দুগুণে 40, আবার 2 দিয়ে এই 100কে কাটলে আসবে 50। সুতরাং এটার দ্রাব্যতা হচ্ছে 50। ঘ নাম্বার সঠিক উত্তর। 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে লিটার প্রতি দ্রাব্যতা কত? এখানে কিন্তু একটাই গ্রাম দেওয়া আছে যেটা দ্রবীভূত আছে। এখন সম্পৃক্ত দ্রবণকে 50 মিলিলিটার দিয়ে প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু গ্রাম এককের না। এখন তোমাকে প্রশ্ন করেছে প্রতি লিটার প্রতি দ্রাব্যতা কত হবে। এটা তুমি কিভাবে নির্ণয় করবা? এটা এই 50 মিলিলিটার দিয়ে নির্ণয় করবা। কিভাবে বলো তো? 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত আছে কত গ্রাম? 5 গ্রাম। তো 50 ml এ দ্রবীভূত আছে কত গ্রাম? 5 গ্রাম। 1 ml এ কত আছে বলো তো? 5/50 গ্রাম, রাইট? তো যেহেতু প্রতি লিটার বলছে, তো আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে এটা আমরা এভাবে বের করতে পারি। 1000 মিলিলিটারে দ্রবীভূত আছে, কি দ্রবীভূত আছে? ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে 5 গুণ 1000 ডিভাইডেড বাই 50। এই 0 0 কাটা, 5 5 কাটা, তাহলে আনসার কত হচ্ছে? আনসার হচ্ছে 100। 100 কোথায় আছে? খ নাম্বার অপশনে। তার মানে সঠিক উত্তর কি হবে? 100 গ্রাম পার লিটার। পূর্বে যে যৌগের আমরা কেএসপি নির্ণয় করে এসেছিলাম, সেই যৌগ থেকে কিন্তু একটা ম্যাথ চলে আসছে পরীক্ষার মধ্যে। সেখানে কেএসপির মান দেওয়া আছে। তো আমরা কেএসপি কত নির্ণয় করেছিলাম? এটার এখানে 2, এখানে কত? 1। তো কেএসপিটা হচ্ছে 4s কিউব, তাই না? এখানে কি এস এর মান এটা? না, আমাদের এস এর মান নির্ণয় করতে হবে, কারণ এটির দ্রাব্যতা কত সেটা নির্ণয় করতে হবে। এটা হাজারি স্যারের অনুশীলন প্রশ্ন। তো কেএসপি ইকুয়াল টু 4s কিউব। তো কেএসপির ভ্যালু এখানে দেওয়া আছে। কেএসপির ভ্যালু দেওয়া আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এখন আমাদের নির্ণয় করতে হবে কি? এস নির্ণয় করতে হবে। তাহলে এই 4 কোথায় যাবে? এই 4 কিন্তু এই কেএসপির নিচে ভাগ হয়ে যাবে। যদি 4 এটার ভাগ হয়ে যায়, তাহলে 4 4 কাটা, থাকে কত? 1। আর এই পাশে কি থাকে? এস কিউব। এই কিউবটা কি হবে? এই কিউবটা এই পাশে গিয়ে রোট ওভার হয়ে যাবে। এটা নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিউশন চলে আসবে যে আমি এই রোট কিউব আমি কিভাবে নির্ণয় করব। এটাও কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করা যাবে, কিন্তু তোমরা একদম ঘাবড়াই যাবা, পরীক্ষা হলে মাথা ঘামাবা, উত্তর করবো না, চলে আসবা। এরকম কাজ করার কোনো দরকার নেই। এটা সহজভাবে তোমাদের নির্ণয় করে দিচ্ছে। এখানে 3 আছে, 3 থাকলে রোট ওভার কিভাবে উঠাবা? 1 ইন্টু 10 টু দি পাওয়ার 12 1/3। যদি শুধু রোড থাকতো তাহলে 1/2 হতো, যদি 5 রোড থাকতো তাহলে 1/5 হতো। এখন এই 1/3 এটা কি পাওয়ার না? এটা পাওয়ার। এই পাওয়ারটা এখন কি হবে? আলাদা আলাদাভাবে 1 এর উপর দিয়ে দাও, 10 এর উপর দিয়ে দাও। 1 এর উপর 1/3 না দিয়ে আমি সরাসরি 3 রোড 1ই দিতে পারি, ঠিক আছে? তারপর গুণ এই 12 10 টু দি পাওয়ার -12 এর সাথে যদি আমরা এই 1/3 দেই, তাহলে এটা কি হবে? এটা কি এটার সাথে গুণ হবে না? গুণ হবে। গুণ হলে নিচে 3 আসবে। এখন ক্যালকুলেশন করে দেখো, 1 এর উপর যাই রাখো না কেন, সেটা রোট ওভার থাক, একটা রোড থাক, 3টা রোড থাক, 4টা রোড থাক, সেটা সবসময় কি হবে? 1ই হবে। আর এই 3 দিয়ে 12কে কাটলে কত হয়? 3 4 12, তাই না? তো 10 টু দি পাওয়ার -4। ইজিলি আমি উত্তর পেয়ে গেলাম। সঠিক উত্তর কি? 1 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মোল পার লিটার।
ঘাবড়ানোর কিছু আছে? ঘাবড়ানোর কিছু নাই। তার মানে দেখতে দেখা যাবে প্রশ্ন কঠিন, কিন্তু সেটা তুমি হাতে করতে পারবা। তোমাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে, আর মাথা ঠান্ডা রেখেই সেই ম্যাথটা সলভ করতে হবে। যেটার জন্য এই ক্লাস করলেই হবে না, তোমাকে ক্লাস করার পর এই ধরনের অঙ্কগুলা বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই কিন্তু তুমি সেভাবে মাথা খাটাতে পারবা যে এটা কিভাবে হাতে ক্যালকুলেশন করা যায়। যদি তোমার প্র্যাকটিস না থাকে, পরীক্ষার মধ্যে একটা বড় একটা সংখ্যা দিয়ে দিবে, তুমি সেটা ক্যালকুলেশন করতে পারবে না। কিন্তু সেটা ক্যালকুলেশন করার অবশ্যই কোনো না কোনো ওয়ে আছে, এবং সহজ ওয়েই আছে। যত তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবা, তত তাড়াতাড়ি অঙ্ক সমাধান করতে পারবা। এই অধ্যায়ের যাবতীয় অঙ্কের কাজ শেষ। এর বাহিরে গুণগত রসায়নের আর কোনো টপিক থেকে কোনো ধরনের ম্যাথ ভর্তি পরীক্ষায় আসে না। এখন যে টাইপটা, সেটা হচ্ছে গুণগত রসায়নের সর্বশেষ টাইপ। এই টাইপটা পড়ার মাধ্যমে গুণগত রসায়নের 100% সাজেশন তুমি পেয়ে যাবা, এবং 100% প্রস্তুতি তোমার হয়ে যাবে। তাহলে সর্বশেষ টাইপে কি কি আছে? সর্বশেষ টাইপে আছে পৃথকীকরণ, পাতন ও ক্রোমাটোগ্রাফি। খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই ক্রোমাটোগ্রাফি। এই তিনটা টপিক, আর আগে যে টপিকগুলো বলছি সেই টপিকগুলি পড়লে গুণগত রসায়নে তোমার 99% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। বাকি 1% যে হাবিজুবি যেগুলো আছে সেগুলো আর কি, সেগুলো তুমি দেখে নিতে পারো। বাট এই টপিকগুলো যদি তুমি ভালো করে পড়ে যাও এই শেষ 10 দিন, তাহলে তোমার পরীক্ষায় এই অধ্যায় থেকে যেই প্রশ্ন আসুক না কেন, তুমি সেটা সঠিকভাবে উত্তর করতে পারবে। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহারযোগ্য বাহক গ্যাস কোনটা? গ্যাস ক্রোমাটোগ্রাফিতে দুই ধরনের গ্যাস ব্যবহার করা থাকে, একটা হচ্ছে হিলিয়াম আর একটা হচ্ছে নাইট্রোজেন। এখন পরীক্ষার প্রশ্নে হিলিয়াম থাকলে হিলিয়াম সঠিক উত্তর, নাইট্রোজেন থাকলে নাইট্রোজেন সঠিক উত্তর। এখানে যেহেতু অপশনে নাইট্রোজেন আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? নাইট্রোজেন। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহারযোগ্য বাহক গ্যাস কোনটা? বাহক গ্যাস হচ্ছে নাইট্রোজেন। আর গ্যাস ক্রোমাটোগ্রাফিতে এই গ্যাসটা হচ্ছে চলনশীল দশা, আর স্থির দশা হিসেবে থাকে তরল। ক্রোমাটোগ্রাফির দুইটা দশা থাকে, একটা হচ্ছে চলনশীল আর একটা হচ্ছে স্থিতিশীল দশা। যার মধ্যে গ্যাস ক্রোমাটোগ্রাফির স্থির দশা হচ্ছে তরল, আর চলনশীল দশা হচ্ছে গ্যাস। ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কোনটি সঠিক? দুটি সচল দশা ও তিনটি স্থির দশা থাকবে? অবশ্যই না। আমরা প্রথমে দেখে এসেছি ক্রোমাটোগ্রাফির কয়টা দশা থাকে? দুইটা দশা থাকে, কমপক্ষে একটা সচল একটা স্থির। তাহলে এখানে একাধিক সচল দশা থাকতে হয় না, এটাও ভুল। স্থির দশা থাকার প্রয়োজন নেই, এটাও ভুল। কমপক্ষে একটি করে সচল ও স্থির দশা থাকে, এটাই হচ্ছে ক্রোমাটোগ্রাফির জন্য সঠিক। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড পৃথক করার পদ্ধতি: ঊর্ধ্বপাতন, বাষ্পপাতন, কেলাসন নাকি পরিস্রাবন? ঊর্ধ্বপাতন কারা হয়? যেগুলো সরাসরি কঠিন থেকে বাতাসে পরিণত হয়ে যায়। এখানে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা আছে, এটার আরেকটা নাম হচ্ছে নিশাদল। এটার আরেকটা নাম কি? নিশাদল। যেহেতু এটা নিশাদল, সেহেতু এটা ঊর্ধ্বপাতনযোগ্য, তার মানে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় এটাকে পৃথক করা হয়। এখন কথা হচ্ছে এইটা তুমি কিভাবে মনে রাখবা? এটা মনে রাখার জন্য একটা নেমোনিক্স আছে, সেটা হচ্ছে এসা কণা বেনির আগে। এটা দিয়ে তুমি মনে রাখবে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কোন কোন যৌগগুলা পৃথক করা হয়। এ দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। ঠিক আছে। এই তালিবাস সহায়কার সা দিয়ে হচ্ছে শুষ্ক বরফ, শুষ্ক বরফ যেটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। তারপর এই কণার ক দিয়ে হচ্ছে কর্পূর, এই না দিয়ে হচ্ছে ন্যাপথালিন, তারপর এই বেনির বে দিয়ে হচ্ছে বেনজোইক অ্যাসিড, আর এই নি দিয়ে হচ্ছে নিশাদল, যেটা আমরা মাত্র পড়লাম, এই নিশাদল। তারপর এই সরায় আ দিয়ে হচ্ছে আয়োডিন। সামুদ্রিক লবণের মধ্যে কিন্তু আয়োডিন থাকে, তাই না? এই সোডিয়াম ক্লোরাইডের একটা বিক্রিয়া আছে আয়োডিনের, যে আয়োডিন প্লাস এবং NaCl। এখান থেকে এই আয়োডিন কিভাবে পৃথককরণ করা হয়? এই আয়োডিনও ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় পৃথককরণ করা হয়। আর এই গ দিয়ে হচ্ছে গন্ধক বা সালফার ডাইঅক্সাইড, এটাকেও কি করা হয়? ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় পৃথকীকরণ করা হয়। এখানে বলা হয়েছে HPLC-তে সচল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কোনটি? এখানে প্রথমে বুঝতে হবে HPLC মানে কি। এই পি দিয়ে তুমি মনে রাখতে পারো এটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। এখন বলতে পারো যে আমি এটাকে কেন পাতলা মনে করব না, কারণ এখানে এল আছে, এল দিয়ে লিকুইড ক্রোমাটোগ্রাফি। এখন প্রশ্ন হচ্ছে লিকুইড কেন হলো? পেপারের দুইটা প আছে, একটা প দিয়ে পানি আর একটা প দিয়েও পানি। তার মানে ক্রোমাটোগ্রাফির দুইটা দশার মধ্যে কেবলমাত্র পেপার ক্রোমাটোগ্রাফিতেই দুইটা মাধ্যম, অর্থাৎ স্থির এবং চলনশীল মাধ্যম হিসাবে তরল থাকে, যে কারণে এই HPLC অর্থাৎ পেপার ক্রোমাটোগ্রাফিকে লিকুইড ক্রোমাটোগ্রাফিও বলা হয়ে থাকে। তাহলে বলো তো এই HPLC-তে সচল মাধ্যম হিসেবে কোনটা কাজ করে? তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে 4টা ক্রোমাটোগ্রাফির নাম দেওয়া আছে, 2টা বিভাজন দেওয়া আছে। একটা হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, আর একটা হচ্ছে বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। যেখানে
অধিশোষণ ক্রোমাটোগ্রাফিকে তুমি মনে রাখতে পারো পাকসেনা দিয়ে। কেন পাকসেনা দিয়ে মনে রাখতে পারো? কারণ পাকসেনারা আমাদের উপর অর্থাৎ বাঙালির উপর শোষণ করেছিল। তো শোষণ থেকে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, আর পাকের ক থেকে কলাম ক্রোমাটোগ্রাফি, পা দিয়ে পাতলা ক্রোমাটোগ্রাফি। আর যখন আমাদেরকে পাকসেনারা শোষণ করছিল তখন একটা কঠিন সময় ছিল বাঙালির জন্য, সেই জন্য এই পাকসেনার দুইটা অর্থাৎ পাতলা ক্রোমাটোগ্রাফি এবং কলাম ক্রোমাটোগ্রাফি দুইটারই স্থির মাধ্যম হিসাবে কি থাকে? কঠিন পদার্থ থাকে, আর চলনশীল মাধ্যম হিসাবে থাকে তরল পদার্থ। দ্বিতীয় যেই ধরনের ক্রোমাটোগ্রাফি আছে সেটা হচ্ছে বন্টন ক্রোমাটোগ্রাফি। তো বন্টনের ব দিয়ে মনে রাখতে পারো বায়ু। আর বায়ু বলতে কি বোঝাচ্ছে? গ্যাস বোঝাচ্ছে, তাই না? তার মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি হচ্ছে বন্টন ক্রোমাটোগ্রাফির উদাহরণ। আর এখানে গ্যাস ক্রোমাটোগ্রাফির মধ্যে আমরা পূর্বে দেখে এসেছি সচল মাধ্যম হিসেবে থাকে কোনটা? গ্যাস। আর স্থির মাধ্যম হিসেবে থাকে কোনটা? স্থির মাধ্যম হিসেবে থাকে তরল। আর পেপার ক্রোমাটোগ্রাফি এবং গ্যাস ক্রোমাটোগ্রাফি দুইটাই হচ্ছে বন্টন ক্রোমাটোগ্রাফি। এই দুইটার মধ্যে স্থির মাধ্যম হিসেবে অবশ্যই কি থাকে? তরল থাকে। আর চলনশীল মাধ্যম হিসেবে গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে গ্যাস, পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে তরল। সুতরাং এখানে তরল কোনটা? অ্যালুমিনা জেল, সিলিকা জেল, মিথানল ও পানি, নাকি নাইট্রোজেন গ্যাস? তরল অবশ্যই মিথানল এবং পানি, কারণ মিথানল হচ্ছে একটা অ্যালকোহল, মদ তো তরল পদার্থ। পানি এটাও তরল পদার্থ। আর এই যে জেলগুলা, কোনো প্রকার জেল ক্রোমাটোগ্রাফিতে চলনশীল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় না। সুতরাং এই ক আর ঘ বাদ। আর নাইট্রোজেন গ্যাস কোথায় ব্যবহৃত হবে? গ্যাস ক্রোমাটোগ্রাফিতে, কারণ চলনশীল মাধ্যম হিসেবে তো পেপার ক্রোমাটোগ্রাফিতে গ্যাস মাধ্যম নাই। সুতরাং সঠিক উত্তর কি হবে? মিথানল ও পানি। এখানে বলা হয়েছে কোন ক্রোমাটোগ্রাফিতে হিলিয়াম গ্যাস সচল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে হিলিয়াম এবং নাইট্রোজেন গ্যাস সচল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এখানে তো কোথাও গ্যাস ক্রোমাটোগ্রাফি লেখা নাই। তাহলে তুমি বুঝবে কিভাবে যে এখানে গ্যাস ক্রোমাটোগ্রাফি কোনটা? এখানে বইয়ের মধ্যে যে 4টা ক্রোমাটোগ্রাফি আছে সেই 4টা ক্রোমাটোগ্রাফির নামই দেওয়া আছে। এই টিএলসি হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি অর্থাৎ পাতলা ক্রোমাটোগ্রাফি। আর এইচপিএলসি কিছুক্ষণ আগেই দেখে এসেছি, এটা হচ্ছে লিকুইড ক্রোমাটোগ্রাফি বা পেপার ক্রোমাটোগ্রাফি। আর সি দিয়ে হচ্ছে কলাম, আর সি দিয়ে হচ্ছে ক্রোমাটোগ্রাফি, তার মানে কলাম ক্রোমাটোগ্রাফি। আর সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে জিএলপিসি। এই জি দিয়ে মনে রাখতে পারো যেটা গ্যাস ক্রোমাটোগ্রাফি। সঠিক উত্তর কী হবে? গ্যাস ক্রোমাটোগ্রাফি। এখানে দেখো এল আছে, কারণ কি? এটাতেও স্থির মাধ্যম হিসেবে তরল থাকে। সুতরাং হিলিয়াম গ্যাস সচল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কোন ক্রোমাটোগ্রাফিতে? গ্যাস ক্রোমাটোগ্রাফিতে অর্থাৎ জিএলপিসিতে। এটাও কিছুক্ষণ আগে দেখে এসেছি। আয়োডিন প্লাস সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ থেকে আয়োডিন পৃথকীকরণ প্রক্রিয়া কীভাবে? এশাকোনা বেনির আগে দিয়ে আমরা মনে রাখি আদি হচ্ছে আয়োডিন। তো আয়োডিন কীভাবে পৃথকীকরণ করা হয়? ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় পৃথকীকরণ করা হয়।